চলছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনের মৌসুম এবং বিধানসভা নির্বাচনের মৌসুমে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার পর থেকেই বলা যায় পক্ষে বিপক্ষে নানান মতামত রয়েছে। ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় তোড়জোড় চলছে কোন দল জিতবে বা কোন দল হারবে বা কোন দল মসনদে বসবে ইত্যাদি ইত্যাদি বিষয়। তবে শেষ জয়ের হাসি কে হাসবে সেটা সময়ই বলবে। নেতা না নীতির বদল কোনটা বাছাই করবে জনতা সেটা দেখা যাবে 2রা মার্চ ভোটের গণনা বাক্সে। তবে কুরুক্ষেত্রের আজকের এই পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি শেষাদ্রি এবং আমার সঙ্গে রয়েছেন ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি পলাশ ভৌমিক। আপনাকে দাদা অনেক স্বাগত আমাদের কুরুক্ষেত্রের পর্বে। একটা বিষয় আপনার থেকে প্রথমেই জানবো, সোজা সাপটার বিষয়। জোট হয়েছে বা জোট বা সিট সমঝোতা, সিট সেটেলমেন্ট যেটাই আপনাদের ভাষায় বলা যায়। এই সিট সেটেলমেন্ট আমি যদি বলি যে একটা প্রথম দিকটাই ছিল কংগ্রেস এবং বামফ্রন্টের একটা সরকার গঠন হয়েছিল, মাঝখানে একটা বিরতি, ঠিক তারপরে 2023-এর এই বিধানসভা নির্বাচনে একত্রিত হয়ে লড়াই করা, সেটা সাধারণ মানুষরা বা সাধারণ ভোটাররা কিভাবে নেবে? আপনাদের এই চ্যানেলের মাধ্যমে সমস্ত দর্শকদের আমি অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যেটা দিয়ে আলোচনাটা শুরু করলেন, এটা এখন রাজ্যের সমস্ত জায়গায় আলোচনা হচ্ছে যে সিপিএম এবং কংগ্রেসের মধ্যে যে আসন সমঝোতা হয়েছে, এটা মানুষ কিরকম ভাবে গ্রহণ করবে। আমরা এটা পরিষ্কারভাবে বলতে চাই, এটাকে আমরা জুট বলতে চাই না, এটা হচ্ছে আমাদের নির্বাচনী কৌশল বা রাজনীতির ভাষায় আপনি বলতে পারেন যে আসন সমঝোতা বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। আমরা আশাবাদী গত প্রায় 5 বছর ধরে আমাদের ত্রিপুরা রাজ্যে যে স্বৈরাচারী কায়দায় সরকার চলছে, যে নৈরাজ্যের পরিবেশ ত্রিপুরার মাটিতে কায়েম হয়েছে, যেখানে সংবিধান কাজ করছে না, মানুষের গণতন্ত্র আক্রান্ত, কথা বলার অধিকার হরণ করে নেওয়া হয়েছে, এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাজ্যের মানুষই চাইছিলেন সমস্ত বিরোধী শক্তি যেন এক হয়ে এই বিজেপির বিরুদ্ধে লড়াই করে। ফলে মানুষের যে আকতি, তার উপর দাঁড়িয়েই এই নির্বাচনে আসন সমঝোতা হয়েছে এবং আমরা আশাবাদী রাজ্যের প্রতিটি গণতন্ত্রপ্রিয় মানুষ এই আসন সমঝোতাকে মেনে নেবেন, গ্রহণ করবেন এবং নির্বাচনে তার প্রভাব পড়তে চলেছে, এটা আমরা আশাবাদী। আমি বিষয়টা আরো গভীরে যাব, কিন্তু তার আগে আরেকটা ছোট্ট করে বিষয়। যখন থেকে সিট সমঝোতা হয়েছে আমরা দেখেছি যে 13টা আসন নিয়ে একটু ঝামেলা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে মনোনয়নপত্র জমা করেছেন কংগ্রেসের তরফ থেকে 17টা দেওয়ার কথা ছিল, সেখানে 16টা দেওয়া হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে সিপিআইএমও 7টা কেন্দ্রেই তাদের প্রার্থী ঘোষণা করেছিল। গতকালকে আবার বিবৃতি দিতে হয়েছে। কোথাও না কোথাও মনে হচ্ছে যে নির্বাচনের আগ মুহূর্তে এসেই জোটে একটা জট ধরলো বা কোথাও না কোথাও মিসকমিউনিকেশন। কি বলবেন? না, মিসকমিউনিকেশন কিছুই না। আপনি দেখুন যে দুটো রাজনৈতিক দল, আলাদা আলাদা আইডিওলজি, দুটো রাজনৈতিক দলের মধ্যেই আসন ভাগাভাগি নিয়ে কিছুটা সমস্যা হতে পারে, কিন্তু আপনি এটা দেখুন যে অত্যন্ত স্বচ্ছভাবে আজকে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ছিল, দুটি দলের তরফ থেকেই যেভাবে আসন সমঝোতা হয়েছিল ঠিক একই রকম ভাবে এই দুই দলের তরফ থেকেই যে বাড়তি মনোনয়নপত্রগুলি জমা দেওয়া হয়েছিল এগুলি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সুতরাং এটা পরিষ্কার, কিছু জটিলতা ছিল, এটা উভয় দলের যারা নেতৃত্ব, আমাদের কেন্দ্রীয় নেতৃত্বরা আছেন, উভয় দলের কেন্দ্রীয় নেতৃত্বরা মিলে এটা সমঝোতা করে নিয়েছেন এবং একটা স্বচ্ছ পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই জুট প্রক্রিয়া বা নির্বাচনী সমঝোতার যেটা এটা হয়েছে এবং আগামী দিনে আমরা আশাবাদী যে রাজ্যের মানুষ তার প্রতিফলন দেখতে পাবে। না, আপনি যেটা বললেন যেটা এটা সিট সমঝোতা হয়েছে এবং কেন্দ্রীয় যারা রয়েছে নেতৃত্বরা তারা বসে এটা মিটিং এর পর এটা ডিসাইড করা হয়েছে যে কে কটা আসন দেবে। এই যে কটা আসন নিয়ে তো ভাগাভাগি আগেই হয়ে গেছিল, তার মাঝখানে কোথায় কোন জায়গাটায় অসম্পূর্ণতা ছিল যে কারণে এই দু দলের মধ্যে একটা মতানৈক্য সৃষ্টি হয়েছে? না, মতানৈক্য কিছুই না, মতানৈক্য কিছুই না। কারণ আপনি প্রথমে বলছেন যে নীতিগত বা আদর্শের দিক থেকে দুটো দল দুভাবে। এটা তো আমি এখনো বলছি যে আদর্শগতভাবে বা নীতিগতভাবে আমাদের দুটো দলের মধ্যে পার্থক্য আছে এবং আমাদের পরিষ্কার বক্তব্য যে কংগ্রেসের সাথে আমাদের কোনো জোট হয়নি। আমাদের জোট আছে, বামফ্রন্টের একটা জোট আছে এবং লড়াই আন্দোলনের মধ্য দিয়ে এই জোট তৈরি হয়েছে। তারপরেও আমরা একটা জায়গায় ঐক্যবদ্ধ যে যে কোনো ভাবেই হোক ত্রিপুরা রাজ্য থেকে বিজেপির এই সরকারকে, স্বৈরাচারী
স্বৈরাচারী সরকারকে উৎখাত করতে হবে, ত্রিপুরা রাজ্যের মানুষের ভবিষ্যৎকে বাঁচাতে হবে এবং রাজ্যের মানুষকে মুক্তি দিতে হবে। সুতরাং সামান্য যে মতানৈক্য ছিল বা মতবিরোধ ছিল, এটা আমরা আলোচনার মাধ্যমে, আমাদের যারা নেতৃত্বরা আছেন, এটা আলোচনার মাধ্যমে সমাধান হয়ে গেছে। এটা নিয়ে আর কোনো সমস্যা নেই, কোনো দলের মধ্যেই কোনো সমস্যা নেই। আজকে কংগ্রেস দলের তরফ থেকেও প্রেস বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে কাজে সবাই যেন ঝাঁপিয়ে পড়ে। এই সিট সমঝোতায় যদি আপনারা জিতেও যান, এই যে দুটো দলের একসঙ্গে মিলিত বা মিতালি যেটাকে বলা হয়, সেটা কতটা ধরে রাখতে সক্ষম হবেন আপনারা? 100% আমরা ধরে রাখতে সক্ষম হব। 2004 সালে দিল্লিতে ইউপিএ গভর্নমেন্ট তৈরি হয়েছিল বামপন্থীদের সমর্থন নিয়ে। কিছু নীতিগত প্রশ্নে বিরোধের ফলে মাঝপথে আমরা সমর্থন প্রত্যাহার করে নেই, কিন্তু বিজেপিকে পরাস্ত করবার জন্য, আমি বারবার এই কথাটাকে জোর দিচ্ছি, বিজেপিকে পরাস্ত করবার জন্য গোটা ভারতবর্ষে, শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের প্রেক্ষাপটে আমি বলছি না, যে গোটা ভারতবর্ষে বামপন্থীরা একটাই আওয়াজ তুলছেন যে সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধভাবে দেশের ধর্মনিরপেক্ষতা, সংবিধানকে রক্ষা করার জন্য বিজেপি বিরোধী সমস্ত শক্তি এককাট্টা হয়ে যেন আমরা লড়াই করতে পারি। সুতরাং আমাদের এই লড়াই শুধু ত্রিপুরা বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে না, সেদিক দিয়ে আমরা বলতে পারি যে সরকার তৈরি হওয়ার পর কোনো ধরনের সমস্যা হবে না এবং রাজ্যের মধ্যে রাজ্যের মানুষ একটা মুক্ত অক্সিজেন পাবেন এই স্বৈরাচারী সরকার যদি ত্রিপুরার মাটি থেকে বিদায় নিতে পারে। আমি যদি বলি এই সিট সমঝোতা বা সিট সেটেলমেন্ট যেটাই হোক, সেটা দল কেন্দ্রিক নাকি ব্যক্তি বিশেষ? মানে এটা কি জনগণের জন্য আপনাদের সিট সমঝোতাটা দরকার ছিল, নাকি দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা দলকে রাজ্যে টিকে রাখার জন্য এই সিট সমঝোতাটা দরকার ছিল? না না না, দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য না, রাজ্যের মানুষের আকুতি, রাজ্যের মানুষ চাইছেন এই স্বৈরাচারী সরকার থেকে মুক্তি পেতে। সুতরাং মানুষের যেটা প্রত্যাশা, মানুষের যেটা আকুতি, তাকে সাহস যোগানোর জন্য, তাদেরকে ভরসা যোগানোর জন্যই আমাদের দুটো পার্টি এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই বিজেপিকে পরাস্ত করতে ঐক্যবদ্ধ হওয়া দরকার। আপনি শুধু কংগ্রেসের কথা বলছেন কেন? আমরা ত্রিপুরার অবিজেপি সমস্ত রাজনৈতিক দলগুলিকে আমরা আহ্বান করছি যে বিজেপি বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধভাবে সামনের বিধানসভা নির্বাচনে আপনারা ঝাঁপিয়ে পড়ুন। অবিজেপি সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের আহ্বান। যেখানে আপনি অবিজেপি রাজনৈতিক দলগুলোর কাছে কথা বলছিলেন, সেখানে আমরা বারবার শুনেছি যে আপনাদের যিনি মুখ রয়েছেন জিতেন চৌধুরী, তিনিও বারবার বলেছেন যে আমরা সকলে মিলে বিধানসভা নির্বাচনে লড়াই করব বিজেপির বিরুদ্ধে, এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। এটা ওনার একটা লাইন ছিল এবং সেই পরিপ্রেক্ষিতে বলা যায় যে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী কিছুদিন আগে একটা জায়গাতে ভাষণ রাখছিলেন এবং তিনি বলেছেন যে তিপ্রা মাথার যিনি চেয়ারম্যান রয়েছেন প্রদ্যোৎ কিশোর দেববর্মন, তিনি ফোনে কথা বলেছেন এবং সিট সমঝোতার বিষয় নিয়ে খানিকটা কথা হচ্ছে। তবে তিপ্রা মাথা থেকে এখন পর্যন্ত কিন্তু কোনো রকমের বিবৃতি বা কোনো রকমের কিছু প্রকাশ পায়নি। সেই দিকটায় আপনি কি বলবেন? না, তিপ্রা মাথা তো জিতেন চৌধুরীর এই বক্তব্যের বিরোধিতাও করেনি। অবশ্যই। ফলে দেখুন নির্বাচন যত সামনে এগিয়ে আসছে কি পরিস্থিতি তৈরি হয়। আমরা তো বারবার বলছি যে সমস্ত রাজনৈতিক দলকে এই বিজেপি বিরোধী লড়াইয়ে আমরা এক করতে চাই। আমরা সমস্ত রাজনৈতিক দলের কাছে এই আহ্বান থাকবে যে এই স্বৈরাচারী সরকারের হাত থেকে রাজ্যের মানুষকে মুক্তি দিতে হবে। এতে তিপ্রা মাথা স্বাগত। কংগ্রেসের সাথে আমাদের নির্বাচনী সমঝোতা হয়েছে, ছোটখাটো আরো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই সরকারকে পরাজিত করি। 2018 সালে বিধানসভা নির্বাচনে আপনারা অন্য রকম কিছু ইস্যু নিয়ে গেছিলেন যে আপনাদের টিকিয়ে রাখার জন্য বা উন্নয়নমূলক যে সমস্ত কাজকর্ম রয়েছেন তার নিরিখে যাতে মানুষ ভোট দেয়, সে সমস্ত ইস্যু নিয়ে গেছিলেন। এইবারের দাঁড়িয়ে বা এই বছর দাঁড়িয়ে 2023-এর একেবারে দোরগোড়ায়, কিছুদিন মাত্র বাকি বিধানসভা নির্বাচনে প্রচারে প্রসারে আপনারা এগিয়ে চলেছেন। সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনারা কি ইস্যু নিয়ে যাচ্ছেন জনগণের কাছে? আমাদের এবারের নির্বাচনে প্রধান যে স্লোগান, প্রধান যে কথাটা আমরা মানুষের কাছে নির্বাচনী প্রচারে তুলে ধরবার চেষ্টা করছি, যে গত প্রায় 5 বছর ধরে আমাদের রাজ্যে একটা অগণতান্ত্রিক সরকার রাজ্যের শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত হয়েছে। মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে, সাংবিধানিক অধিকার হরণ করে নেওয়া হয়েছে, আইনের শাসন বলতে আমাদের রাজ্যে কিচ্ছু নেই। এই পরিস্থিতিতে আমাদের প্রধান স্লোগান হচ্ছে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং রাজ্যে আইনের শাসন ফিরিয়ে দেওয়া এবং রাজ্যের মানুষ যাতে গণতান্ত্রিক অধিকারগুলি ভোগ করতে পারেন, তার জন্য আমরা এবারের বিধানসভা নির্বাচনে এই স্লোগানটাকেই প্রধান স্লোগান হিসেবে মানুষের সামনে উপস্থিত করছি। তার পাশাপাশি উন্নয়নের নিরিখে বিগত 25 বছর বামফ্রন্ট সরকারের যে কাজের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার নিরিখেই মানুষ এবারের নির্বাচনে তার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করবেন বলে আমাদের বিশ্বাস। 18-র একটা যে আপনাদের ইতি ঘটলো
25 বছরের শাসনের পর, তারপর আমি যদি বলি পুরো ভোট এবং সেখানে লোকসভা সবেতেই বলা যায় যে বামফ্রন্ট পরাজয়ের মুখ দেখেছে। এই সমস্ত বিষয় কাটিয়ে কতটা উঠতে পারবেন বিধানসভা নির্বাচনে? দেখুন, 18 সালের বিধানসভা নির্বাচনের পরে আমাদের রাজ্যে যতগুলো নির্বাচন হয়েছে, লোকসভা নির্বাচন বলুন, পঞ্চায়েতের নির্বাচন বলুন, পুরসভা নির্বাচন বলুন, এটা কোনো নির্বাচন ছিল না। মানুষের রায়ের সঠিক প্রতিফলন ঘটেনি। কারণ এই নির্বাচনগুলোকে কেন্দ্র করে আমরা দেখেছি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছিল। সারা ভারতবর্ষের মধ্যে আমাদের মাথা হেট হয়ে গেছে, ত্রিপুরাবাসীর মাথা হেট হয়ে গেছিল। কারণ 2018 সালের বিধানসভা নির্বাচনের সময়ও উৎসবের মেজাজে আমাদের রাজ্যের মানুষ নির্বাচনে অংশগ্রহণ করত, ভোটে অংশগ্রহণ করত। সারা ভারতবর্ষের মধ্যে খুব সম্ভবত আমাদের রাজ্যই ত্রিপুরা, যেখানে পুরুষের তুলনায় মহিলাদের ভোটের হার ছিল বেশি। আর 18 সালের নির্বাচনের পর এই বিজেপি আইপিএফটির জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই আমরা দেখলাম নির্বাচন মানে প্রহসন, নির্বাচন মানে মানুষের কাছে ভয়, নির্বাচন মানে মানুষের কাছে আতঙ্ক। সুতরাং আমরা আশাবাদী যে এবারের বিধানসভা নির্বাচনে এখন অবধি আমরা নির্বাচন কমিশনের যে কাজকর্ম আমরা বলতে পারছি, এখনো অবধি যে পরিস্থিতি, রাজ্যের মানুষ যদি সঠিকভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, মানুষ যদি ভোট কেন্দ্রে গিয়ে ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, এবারের নির্বাচনে মানুষ সরকারের পরিবর্তন করছেন, মানুষ প্রস্তুতি গ্রহণ করছেন একটা নতুন সকাল ত্রিপুরার মাটিতে তৈরি করবার জন্য। আপনি বলছিলেন যে সমস্ত ইস্যু নিয়ে যাচ্ছেন সেগুলোর মধ্যে সন্ত্রাসের অভিযোগ রয়েছে, ইত্যাদি বিষয়। তবে সন্ত্রাসের অভিযোগ তুলছেন, বেকারত্বের অভিযোগ তুলছেন, জনগণ আপনাদের দিকে কিছু অভিযোগ তুলেছেন যে স্বজন পোষণের অভিযোগ তো রয়েছিলই, যে 25 বছরে আপনারা কম করেননি, সে বিষয়টাতে কি বলবেন? ওরা বলুক না, তথ্য দিয়ে বলুক না কি ধরনের স্বজন পোষণ। আমরা তো এখন দেখছি চাকরির ক্ষেত্রে তারা বারবার বলেছে যে পরিবারের সদস্যদের চাকরি দেওয়া হতো, এখন সরকারের যে সমস্ত চাকরি দেওয়া হয় তার স্বচ্ছ নীতিতে চাকরি দেওয়া হয়। টেটের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, টেটের মাধ্যমে বামফ্রন্ট সরকারের শেষ দিকটাতেও সরকারি চাকরির ক্ষেত্রে টেটের মাধ্যমে নিয়োগ করা হতো। 18 সালে সরকার পরিবর্তন হয়, তার পরবর্তী পর্যায়ে সরকারি যে নিয়ম নীতি মেনে, এই সরকারি নিয়ম নীতি মেনে টেট পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। সুতরাং শুধুমাত্র রাজনীতি করার জন্য এই কথাগুলো মানুষের সামনে বিভ্রান্ত করবার জন্য, মানুষকে বিভ্রান্ত করবার জন্য এগুলো বলা হচ্ছে। স্বজন পোষণ বামফ্রন্টের সময় ছিল না, বরঞ্চ আমরা বলতে পারি এই বিজেপি আইপিএফটি জোট সরকারের সময়তে স্বজন পোষণ মারাত্মক আকার ধারণ করেছে। শুধুমাত্র টেটে কিছু চাকরি দিলেই স্বজন পোষণ বন্ধ হয়ে গেছে এটা মনে করার কোনো কারণ নেই। আপনাদের একটা কনফিডেন্স যে এবারে নির্বাচনে জনগণ আপনাদের দিকে মুখ তুলে তাকাবে বা আপনাদের ভোট দেবে, এই কনফিডেন্সের ভিত্তি কি? কোথাও না কোথাও জনগণ আপনাদের এই জোট বা এই সিট সমঝোতাকে মেনে নিয়েছেন? আমাদের আত্মবিশ্বাসটা হচ্ছে মানুষ। কারণ গত প্রায় 5 বছর ধরে যে অত্যাচার, যে নৈরাজ্যের পরিবেশ ত্রিপুরার বুকে কায়েম হয়েছিল, মানুষ তার হাত থেকে মুক্তি চাইছে। এবং নির্বাচনী প্রচারে আমরা যেখানেই যাচ্ছি অভূতপূর্ব সাড়া পরিলক্ষিত হচ্ছে আমাদের বামপন্থীদের পক্ষে, বা আসন সমঝোতার পরবর্তী পর্যায়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে। ফলে আমরা আশাবাদী যে এই আত্মবিশ্বাস মানুষের কাছ থেকে আমরা পেয়েছি। মানুষ এই সরকারের কাছ থেকে মুক্তি চাইছেন। হয়তোবা যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে খোলামেলাভাবে মানুষ সবটা প্রকাশ করতে পারছেন না, কিন্তু নীরবে বিপ্লব হবে এবং একটা চূড়াস্রোত বইছে এই সরকারের বিরুদ্ধে। এবং 23-এর নির্বাচনে আমরা আরেকটা পরিবর্তন দেখতে পাবো 2রা মার্চ ফল ঘোষণার পর, এটা আপনারা মিলিয়ে নেবেন। অবশ্যই এই বিষয়গুলো তো আমরা যাবো, কিন্তু জোট নিয়ে আমি কথা বলবো বা সমঝোতা নিয়ে আমি কথা বলবো। তার আগে আমি খানিকটা বলি যে ডিওয়াইএফআই এর আপনি রাজ্য সভাপতি এবং বিগত সময়ে আমরা দেখেছি যে যুবাদের জন্য আপনাদের আওয়াজ তুলতে, সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি দেখি যে গোটা দেশের মধ্যে বামেদের থেকে যুবাদের অংশগ্রহণ খানিকটা কমছে, এবং সেখানটায় দাঁড়িয়ে যদি আমি বলি যে মফস্বর আলীকেও এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তিনি বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছে, এই যুবাদের অংশগ্রহণ কমছে, সেটা কতটা লড়াইকে আরো বলা যায় যে শক্ত করবে? না, যুবদের অংশগ্রহণ কমেনি। এবারের যে আমাদের বামফ্রন্টের প্রার্থী তালিকা, আমাদের ডিওয়াইএফআই এর বেশ কয়েকজন লিডার
এবারের নির্বাচনে অংশগ্রহণ করছেন, প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুতরাং যুবদের অংশগ্রহণ কমেনি। এটা শুধুমাত্র একটা কথার কথা, মিডিয়াতে এটা প্রচার করা হয় যে সিপিআইএম দলের যুবদের কোনো দায়িত্ব নেই, সিপিআইএম দলের যুবদের কোনো ভূমিকা নেই। এটা শুধুমাত্র অপপ্রচার। এবারের বিধানসভা নির্বাচনে প্রায় 40% নতুন মুখ আমাদের যে প্রার্থী তালিকা, সুতরাং যুবদের অংশগ্রহণ কমেনি। এবার আসি মূল সিট সমঝোতার বিষয়ে। যেদিন থেকে আমরা দেখেছি যে সিপিআইএম এবং কংগ্রেস একে অপরের হাত ধরছে, বা যেদিন আমরা দেখেছি যে প্রদেশ কংগ্রেসের যিনি ইনচার্জ রয়েছেন, যিনি জিতেন চৌধুরীর সঙ্গে দেখা করতে এসেছেন, আমরা দফায় দফায় তারকে দেখেছি এবং জিতেন চৌধুরীর সঙ্গে দেখেছি, কিন্তু কোথাও না কোথাও যিনি মূল মুখ ছিলেন বিরোধী দলনেতা মানিক সরকার, তাকে আমরা খানিকটা হলো দেখিনি, বা তিনি খানিকটা হলো পেছনে রয়েছে। আপনার কি মনে হচ্ছে, একজন বাম যুবকর্মী হিসেবে আপনার কি মনে হচ্ছে যে মানিক সরকারের মতো যারা যারা অন্যান্য মুখরা রয়েছেন তারা খানিকটা অখুশি? না না, অখুশি হবে কেন? আমাদের কাজটা হয় যৌথ নেতৃত্বের মাধ্যমে। এখানে অখুশি হওয়ার কোনো বিষয় নেই। মানিক সরকার এবারের বিধানসভা নির্বাচনেও আমাদের নির্বাচনী রণকৌশল ঠিক করা থেকে শুরু করে সমস্ত বিষয় উনি নেতৃত্ব দিয়ে পরিচালনা করছেন। হয়তো মিডিয়ার সামনে উনি সম্মুখে কেন আসছেন না? না, উনি কালকেও জুলাইবাড়িতে জনসভা করে এসেছেন, আরো অনেকগুলি প্রোগ্রামে উনি যাবেন। উনি হচ্ছে আমাদের প্রচারের মূল মুখ। আর যেহেতু জিতেন চৌধুরী পার্টির সেক্রেটারি, সুতরাং সেক্রেটারি হিসাবে জিতেন চৌধুরীকে কিছু কিছু বিষয়ে দায়িত্ব নিতে হয়, এই কাজটাই করছেন। আর আমাদের রাজনীতি, বামপন্থীদের রাজনীতি, এটা মুখ দিয়ে হয় না, নীতি দিয়ে হয়, আদর্শ দিয়ে হয়, কর্মসূচি দিয়ে হয়, যৌথ নেতৃত্বের মাধ্যমেই আমাদের কাজের ধারা পরিচালিত হয়। সুতরাং এখানে কেউ অখুশি নেই। এই বিষয়টা সম্পূর্ণভাবে বা ভুল প্রচার হবে, এইভাবে আমরা মানুষের সামনে কিন্তু বিষয়টা তুলে ধরতে চাই না। আমরা দেখেছিলাম পুরো ভোটের যখন রেজাল্ট বের হয়, যেখানে বিজেপি জয়লাভ করে, সেখানে তৃণমূল কংগ্রেসের একটা কথা ছিল যে তারা মূল বিরোধী দল হিসেবে তারা নাম লিখিয়েছে। এবার শাসক শিবির বলছে বিধানসভা নির্বাচনের আগে যে আপনারা লড়াই করছেন কে দ্বিতীয় হবেন সে বিষয়টা নিয়ে। এটা দেখে নেবেন 2রা মার্চ ফল প্রকাশের পর। এটা বিধানসভার ভোট, এটা পুরসভার ভোটও না, লোকসভার ভোটও না। এবারের বিধানসভা ভোটে বিজেপি এতটাই ব্যাকফুটে, এবার তাদেরকে জুট করবার জন্য দিল্লিতে উড়িয়ে নিয়ে যেতে হচ্ছে লোকজনদের। কিভাবে তিপ্রামতাকে সমঝোতা আনা যায়, কিভাবে তিপ্রামতার সাথে আসন সমঝোতা করা যায়, তার জন্য তো আমরা দেখেছি বিজেপির তাবর নেতারা ব্যস্ত হয়ে আছেন। সিপিএম এর সাথে নিয়ে জুট হয়ে গেল, সিপিএম এর সাথে নিয়ে জিতেন্দ্র চৌধুরীর সাথে প্রদ্যুৎ কিশোরের কোনো কথাবার্তা হলো কিনা, এটাকে কাউন্টার করতেই তারা ব্যস্ত। সুতরাং তারা এটা নিয়ে না ভেবে তারা এটা ভাবুক যে এবারের বিধানসভা নির্বাচনে তারা অনেকটাই ব্যাকফুটে। এই সরকার পরিবর্তন হচ্ছে, রাজ্যের মানুষ সরকার পরিবর্তনের জন্য ইতিমধ্যেই রাজনৈতিকভাবে তারা সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন। ফলে আমরা দ্বিতীয় হব না বিজেপি দ্বিতীয় হবে, এটা ভোট বাক্সেই তার প্রমাণ পাওয়া যাবে। এবং 2রা মার্চ মাঝে আর কয়েকটা দিন, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা দেখেছি যে আপনারা বিভিন্ন রকমের ইস্যু বানাচ্ছিলেন এবং ইস্যুর মধ্যে ছিল যে মুখ্যমন্ত্রী বদলের ইস্যুটাও আপনারা কিন্তু পিছু পা হননি। সেটা নিয়ে আপনারা বলেছেন যে 5 বছরে মুখ্যমন্ত্রীকে বদল করতে হয়েছে, মুখ্যমন্ত্রী ইত্যাদি বিষয়ে যদি আমি কথা বলতে চাই, তাহলে আমরা দেখব যে আপনারা বারবার বলেছেন যে নেতা নয় নীতির বদল চাই। সেই জায়গাটায় কোথাও না কোথাও একটা গ্যাপ রয়েছে বলে কি আপনার মনে হয়? না না, কোনো গ্যাপ নেই। তাহলে এটাতে কেন ইস্যু বানাচ্ছেন? আপনি দেখুন যে বিপ্লব দেব উনি গর্ব করে বলতেন যে 2047 সাল পর্যন্ত আমি রাজ্যের ক্ষমতায় থাকবো, কিন্তু মাঝপথে ওনাকে সরিয়ে দিতে হলো। রাজ্যের মানুষ জানতে পারলো না কেন বিপ্লব দেবকে সরিয়ে দেওয়া হলো, যিনি রাজ্যের মানুষকে অনেক আশা দেখিয়েছিলেন, অনেক স্বপ্ন দেখিয়েছিলেন, অনেক আশার বাণী শুনিয়েছিলেন। কটা প্রতিশ্রুতি উনি পূরণ করতে পেরেছেন? কিছুই তো পূরণ করতে পারেননি। ফলে একজন যাকে দিল্লি থেকে উড়িয়ে এনে হঠাৎ করে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসিয়ে দেওয়া হলো, কি এমন পরিস্থিতি রাজ্যে তৈরি হলো, এটা কেন রাজ্যের মানুষ জানবেন না? শুধু রাজ্যের মানুষ না, আমার তো ধারণা বিজেপি দলের যারা নেতৃত্ব, বিজেপি দলের যারা সমর্থক, তাদের কাছেও পরিষ্কার না কেন বিপ্লব দেবকে সরিয়ে দিতে হলো। আমরা তার স্পষ্টীকরণ চাইছি, রাজ্যের মানুষ তার স্পষ্টীকরণ চাইছে কেন বিপ্লব দেবকে মাঝপথে সরিয়ে দিতে হলো, মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করতে হলো। এটা যদিও তাদের দলের বিষয়, দলে কে মুখ্যমন্ত্রী হবেন, দলে কে মুখ্যমন্ত্রী থাকবেন না, এটা তাদের দল ঠিক করবে। কিন্তু বলা হয়েছিল ডাবল ইঞ্জিনের সরকার হলে সমস্ত সুযোগ সুবিধা ডাবল হবে, কিন্তু রাজ্যের মানুষ ডাবল মুখ্যমন্ত্রী উপহার পেয়েছেন, সুযোগ সুবিধা কিন্তু ডাবল পাননি।
আমরা যদি রাস্তাঘাটে বেরোই তাহলে আমরা অনেক ফ্ল্যাগ ফেস্টুন দেখছি যে উন্নয়নমূলক বার্তা তারা দিচ্ছে এবং উন্নয়নের কথা বলছে। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি মনে হয় না 5 বছরে উন্নয়ন হয়েছে, বা স্মার্ট সিটি যদি আমরা তাকাই সেদিকটায় এত সৌন্দর্যায়নের দিকে, শহরকে সুন্দর করে সাজিয়ে তোলার দিকে এতভাবে তারা কাজ করছে? আচ্ছা, শহর সৌন্দর্যায়নটা কি শুধুমাত্র বিজেপি আসার পর শুরু হয়েছিল আগরতলা শহরে? আপনি বলুন তো। বামফ্রন্ট সরকার থাকার সময় এই আগরতলা শহরের রাস্তাঘাট, আগরতলা শহরের পার্ক, আগরতলা শহরের জলাশয়, তার সৌন্দর্যায়নের জন্য প্রথম বামফ্রন্ট সরকারই তো ভূমিকা নেয়। এবং বামফ্রন্ট সরকারের কৃতিত্ব হচ্ছে এই সেক্রেটারিয়েট ভবন, নবনির্মিত যে সেক্রেটারিয়েট ভবন। বামফ্রন্ট সরকারের কৃতিত্ব হচ্ছে নবনির্মিত রাজভবন। বামফ্রন্ট সরকারের কৃতিত্ব হচ্ছে আইজিএম এর নবনির্মিত বিল্ডিং। বামফ্রন্ট সরকারের কৃতিত্ব হচ্ছে আগরতলার জলাশয়গুলোকে সাজিয়ে তোলা। ফলে সবকিছুই তো বামফ্রন্ট সরকারের সময়তে উন্নয়ন। তাহলে আপনারা কি বলছেন যে 5 বছরে বিজেপি আইপিএফটি জোট সরকার মানুষকে উন্নয়ন নামে কিছুই দিতে পারে না? কিছুই তো দিতে পারেনি। শুধুমাত্র ফ্লেক্সে উন্নয়ন হয়েছে, শুধুমাত্র চমক দিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে, কথার ফুলঝুরি ছুটিয়ে মানুষকে বিভ্রান্ত করা হয়েছে। আর আগরতলা শহরকে ঘরে ঘরে সুশাসনের ফ্ল্যাক্স দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। সত্যিকার অর্থে উন্নয়ন কোথায়? সত্যিকার অর্থে রাস্তাঘাট কোথায়? সত্যিকার অর্থে যদি উন্নয়ন হয়ে থাকে এটা 2018 সালেই হয়েছে। আর 2018 থেকে আজকে 2023 সাল, আপনি বলুন না যে বিজেপি আসার পর রাজ্যে কোন কাজটা করেছেন। এই যে সায়েন্স সিটি, এই সায়েন্স সিটি কাদের আমলে তৈরি? প্রায় 95% কাজ বামফ্রন্টের আমলে শেষ হয়েছে। তারা এসে ফিতা কেটেছেন। এর নাম যদি উন্নয়ন হয় তাহলে আমাদের বলার কিছু নেই, এটা রাজ্যের মানুষ বিচার করবে। যেহেতু আপনি স্মার্ট সিটি নিয়ে কথা বলছেন, স্মার্ট সিটির বিষয়ে যদি আমি বলি যে বন্যাকালীন সময়ে আপনাদের দেখেছি যে এই স্মার্ট সিটির দিকে অভিযোগ তুলতে যে এই বন্যাকালীন সময়ে জল জমে যায়, কিন্তু আমরা যদি 25 বছরের দিকে তাকাই এবং 5 বছরের দিকে তাকাই তাহলে দেখা যাচ্ছে কি জল ধরে রাখার ক্ষেত্রে খানিকটা হলেও বিজেপি সরকার করতে পেরেছে, যেটা হচ্ছে গিয়ে বিভিন্ন জায়গায় মোটর বসানো হয়েছে যাতে জল না জমে। তবু কেন ইস্যু বানাচ্ছেন এটাকে? আপনি 2018 সালের ঘটনাটা দেখুন। সবেমাত্র বামফ্রন্ট সরকারের পরিবর্তন হলো, তারপর একটা বন্যা। তৎকালীন সময়ের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ফটোশুট করবার জন্য উনি জলে নামলেন এবং মিডিয়াতে এটা ফলাও করে প্রচার করা হলো। উনি মিডিয়ার সামনে বললেন যে আমাকে কিছুটা সময় দিন, 1 বছরের মধ্যে আগরতলা আর জল জমবে না, আমি সমস্ত সমস্যা সমাধান করে দেব, তার জন্য কেন্দ্রীয় সরকার থেকে টাকা আনা হচ্ছে। আজ থেকে 6 মাস আগেও 1 ঘন্টার বৃষ্টিতে আগরতলার স্মার্ট সিটির কি অবস্থা হয়েছে আপনারা জানেন। মিডিয়াতে অসংখ্য চিত্র এটা এখনো আছে, ঘুরপাক খাচ্ছে কি হয়েছে স্মার্ট সিটির অবস্থা। সুতরাং এগুলো তো কথার কথা। এখন তাদের এই যে ব্যর্থতা, এই ব্যর্থতাকে আড়াল করবার জন্যই এগুলো বলা হচ্ছে। আমরা বারবার বলছি যে উন্নয়নের নিরিখে এই বিজেপি আইপিএফটির ডাবল ইঞ্জিনের সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ, সব দিক দিয়ে ব্যর্থ। যে গল্প আমাদের শোনানো হয়েছিল যে কোটি কোটি টাকা আসছে রাজ্যের উন্নয়নে ডাবল ইঞ্জিনের সরকার, যদি এত টাকাই আসে তাহলে কেন আগরতলার মানুষকে এখনো বানবাসী হতে হবে? কেন 1 ঘন্টার বৃষ্টিতে রাজ্যের মানুষকে, এই আগরতলা শহরের মানুষকে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হবে? এমন তো হওয়ার কথা ছিল না। তারা কিন্তু সেখানে ক্লারিফিকেশন দিয়েছে যে আগে যেখানে জলটা ধরে রাখতো অনেকক্ষণ ধরে বা 1 দিন 2 দিন সেখানে জল জমে থাকতো, সেই জায়গায় দাঁড়িয়ে এখন স্মার্ট সিটি যে কাজ হচ্ছে সেখানে জল থাকছে না, জল 2-3 ঘন্টার পর চলে যাচ্ছে। এবার বেশি বৃষ্টি হলে সেখানটায় তো জল জমবে, সেটা হচ্ছে তাদের কথা। সর্বশেষ বর্ষাকালীন পরিস্থিতিতে আগরতলা শহরের অবস্থা কি হয়েছিল? 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত মানুষকে শরণার্থী শিবিরে আশ্রয় নিতে হয়েছে। কোথায় জল 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে নেমে গেছে? এমন তো হয়নি। 3 দিন 4 দিন পর্যন্ত শরণার্থী শিবিরে মানুষকে আশ্রয় নিতে হয়েছে। এবং এই আগরতলা শহরের বুকে সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত ছবি ভাইরাল হয়েছে। কি মানে করুণ অবস্থা রাজ্যের এই মানুষকে পড়তে হয়েছে, আগরতলা শহরের বাসিন্দাদের পড়তে হয়েছে। তার জবাব রাজ্যের মানুষ 2023-এর বিধানসভা নির্বাচনে তার জবাব দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। এই গালগল্প শুনিয়ে লাভ হবে না। এই সরকারের যে ব্যর্থ সব দিক দিয়ে, এই ব্যর্থতার দায় তাদেরকে গ্রহণ করতেই হবে। এটা বিজ্ঞাপন ছাপিয়ে আর লাভ হবে না। এই সরকারের বিদায় আসন্ন। বেশ, আমরা তো এই বিষয়টা নিয়ে জানলাম। এবার ভোট বাক্সে আমরা দেখব যে জনগণ কাকে চাইছে এবং জনগণ কাকে ভোট দেবে, সেদিনই সবটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এই বিধানসভা নির্বাচনের আগে একটা মূল ইস্যু আমরা দেখেছি, বা বলা যায় একটা বার্নিং ইস্যু এখন পর্যন্ত রয়েছে, সেটা হচ্ছে 10,323 নিয়ে ইস্যু।
একদিকে 10,323 যারা শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তারা বলছেন যে সরকার কেন তাদের স্পষ্টীকরণ দিচ্ছে না, এবং আমি যদি দেখি যে 10,323 চাকরি তো আপনাদের আমলেই গেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে 10,323 বিষয়টা একটু আপনার মুখ থেকে শুনবো। আমাদের আমলে বামফ্রন্ট সরকার থাকার সময় 10,323 যারা শিক্ষক শিক্ষিকা তাদের চাকরি চলে গেছিল, কিন্তু তাদেরকে বিকল্প কিভাবে নিয়োগ করা যায় তার জন্য কিন্তু বামফ্রন্ট সরকার উদ্যোগ নিয়েছে, এবং এটা ইতিহাস সাক্ষী। 10,323 যারা শিক্ষক শিক্ষিকারা আছেন তারাও জানেন। কিন্তু বিজেপি 2018 সালের বিধানসভা নির্বাচনে তাদের কি প্রতিশ্রুতি ছিল ভীষণ ডকুমেন্টে, প্রয়োজনে সংবিধান সংশোধন করে তাদের স্থায়ী নিয়োগের ব্যবস্থা করা হবে। কোথায় স্থায়ী নিয়োগ? সরকার আসার পর, বিজেপি আইপিএফটির জোট সরকার আসার পর শিক্ষামন্ত্রীর কি বক্তব্য? এরা পাপের বোঝা, এদেরকে নিয়োগ করা যাবে না, এদেরকে নিয়োগ করার দায়িত্ব আমাদের না। গত কয়েকদিন আগেও রাজ্য মন্ত্রিসভার একজন সদস্য সুশান্ত চৌধুরী উনি আগরতলায় সাংবাদিক সম্মেলন করে বলছেন যে তাদেরকে নিয়োগ করার দায়িত্ব আমাদের না। সুতরাং এই যে 10,323 কর্মচ্যুত শিক্ষক শিক্ষিকা, এখনো পর্যন্ত আমি যতটুকু জানি প্রায় 150 জনের বেশি মারা গেছে, তার দায়িত্ব এই বিজেপি আইপিএফটি জোট সরকারকে নিতে হবে। তারাই কথা দিয়েছিলেন 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে। আর ইতিমধ্যেই আমাদের পার্টির তরফ থেকে বলা হয়েছে, এবং আমাদের রাজ্যের বিরোধী দলনেতা উনিও মিডিয়াতে বলেছেন যে সরকার পরিবর্তন হলে 10,323 কর্মচ্যুত যারা শিক্ষক শিক্ষিকা তাদের মুখের গ্রাস ফিরিয়ে দেওয়ার জন্য এই বামফ্রন্ট সরকার বা জনগণের দ্বারা নির্বাচিত যে সরকার, এই সরকার উদ্যোগ গ্রহণ করবে, তার জন্য আমরা দায়বদ্ধ। আরেকটা বিষয় রয়েছে, চাঁদাবাজির বিষয়। বামফ্রন্টের কথা এলেই বা 25 বছরের আপনাদের ক্ষমতার কথা এলেই চাঁদাবাজির বিষয়টি আসে। বারবার জনগণের একটা অভিযোগ রয়েছে যে আপনারা চাঁদাবাজি করেছেন এবং আন্দোলনের নাম করে আন্দোলনে যেতে হতো, ঝান্ডা নিয়ে আপনাদের মিটিং মিছিল ইত্যাদি ইত্যাদি করতে হতো। সেই বিষয়টাতে এবার বিজেপির গভর্নমেন্টের দিকে খানিকটা হলো এই দিকগুলো নেই, সেটার কি বলবেন? আচ্ছা, আপনি বলুন। আমরা পরিষ্কারভাবে বলছি, মিডিয়ায় অন ক্যামেরা বলছি যে আমরা মানুষের কাছ থেকে চাঁদা সংগ্রহ করি। কত টাকা সংগ্রহ করি? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা সংগ্রহ করি। এটা আমাদের গণসংগঠনগুলি করে, আমরা করি, এবং আমরা এটা বলতে অন ক্যামেরা বলতে কোনো অসুবিধা নেই যে বামপন্থী দলগুলো মানুষের জন্য আমাদের যে লড়াই আন্দোলন, আমাদের যে কর্মসূচি, এই কর্মসূচি লড়াই আন্দোলনের জন্য আমরা মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করি, এবং তার খোলামেলা হিসাব আমরা মানুষের কাছে দিতে প্রস্তুত। কিন্তু যারা বলছেন যে আমাদের আমলে চাঁদাবাজি হয় না, আমাদের আমলে কোনো জুলুমবাজি হয় না, তাহলে দলটা চলছে কি করে? এই যে আগরতলা শহরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার বিজ্ঞাপন এই নির্বাচনকে কেন্দ্র করে একেবারে চোখ ধাঁধানো বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, এটা সোশ্যাল মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, ফ্ল্যাক্সে, ব্যানারে ছয়লাপ আগরতলা শহর। এখন নির্বাচন কমিশন কিছুটা ভূমিকা নিয়েছেন এই সরকারি জায়গা থেকে ফ্ল্যাক্সগুলো সরিয়ে দিতে। আমার প্রশ্ন হচ্ছে, তাদের দলের খরচটা কোন জায়গা থেকে হচ্ছে? এরা যদি চাঁদা সংগ্রহ না করেন, হয় তারা এটাকে চাঁদা না বলে আপনি বলতে পারেন তুলাবাজি বা কাটমানি, নতুবা সরকারি প্রকল্পের টাকা নয়ছয় হচ্ছে। নইলে একটা রাজনৈতিক দলের কাছ থেকে এত টাকা আসে কোথা থেকে? তারা চাঁদাও সংগ্রহ করছেন না, মানুষের কাছ থেকে অর্থ সাহায্য নিচ্ছেন না, তারপরে এই টাকা তাদের কোথা থেকে আসে? হয় সরকারি প্রকল্পের অর্থ নয়ছয় করা হচ্ছে। আমরা তো দেখেছি প্রধানমন্ত্রীর জনসভায় কিভাবে সরকারি টাকা ব্যয় করে এখানে আনা হয়েছিল। তো এগুলো তো মানুষের চোখের সামনে পরিষ্কার। আমরা বামপন্থীরা এটা পরিষ্কার বলতে পারি, মানুষের জন্যই আমাদের কাজ, এবং মানুষের কাছ থেকে অর্থ সাহায্য নিয়েই আমরা এবারে নির্বাচনেও লড়াই করছি। যেটা বলা হচ্ছে এটা মিডিয়াতে মানুষকে বিভ্রান্ত করবার জন্য যে চাঁদাবাজি, আমরা 10 টাকা, 50 টাকা, 100 টাকা কুপনের মাধ্যমে সংগ্রহ করি, কিন্তু তারা যেটা সংগ্রহ করেন কাটমানি। আমি অনেক নাম বলতে পারি, মিডিয়ায় হয়তো বা এই নামগুলো প্রকাশ্যে বলা ঠিক হবে না। অনেক জায়গায় কিভাবে তুলাবাজি করা হচ্ছে এগুলো আজকে রাজ্যের মানুষ জানেন, আগরতলা শহরের বড় বড় ব্যবসায়ীরা জানেন, আগরতলা শহরের যারা ঠিকাদাররা আছে তারা জানেন। বিভিন্ন সময় আপনারা দুর্নীতির অভিযোগ তুলেছেন, এবং সেই জায়গায় দাঁড়িয়ে যদি বলি যে শাসক দলের দিকে আপনাদের দুর্নীতির অভিযোগ রয়েছে, কিন্তু আপনাদের দিকেও কিন্তু বিভিন্ন অভিযোগ রয়েছে যে আপনাদের সময় রোজভ্যালি কাণ্ড রয়েছে রেগার দুর্নীতির অভিযোগ। সেই অভিযোগগুলোকে কি করে কাটিয়ে উঠবেন এই নির্বাচনের আগে? একটা তদন্ত করুক না তারা, সরকারে এসছে তারা 5 বছর শেষ, একটা তদন্ত করুক না, রোজভ্যালির তদন্ত করুক না। আমি তো যতটুকু জানি সিবিআই কে তদন্ত দেওয়া হয়েছিল, ক্লিন চিট পেয়েছেন মুখ্যমন্ত্রী, তৎকালীন সময়ের যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, আজকে যিনি বিরোধী দলনেতা। কোথায় দুর্নীতি আমাদের সময়?
পশ্চিমবাংলায় সরকার পরিবর্তনের পরেও আমরা দেখেছিলাম মমতা ব্যানার্জিকে এই গল্প বলতে যে 34 বছরের বামফ্রন্ট সরকারের সমস্ত ফাইল খুলে খুলে আমরা দুর্নীতির তদন্ত করব এবং নেতাদের আমরা জেলখানার মধ্যে ঢুকাবো। আর ত্রিপুরাতেও সরকার পরিবর্তন হয়েছে 5 বছর, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদল চৌধুরীকে অ্যারেস্ট করা হয়েছিল, এখনো পর্যন্ত চার্জশিট জমা দিতে পারেননি। আরো কয়েকজনকে হেনস্থা করবার চেষ্টা করা হয়েছে, কিন্তু কেন তাদের বিরুদ্ধে এখনো সঠিক কোনো তদন্ত তারা করতে পারেননি? এই দায়িত্ব তাদেরকে গ্রহণ করতে হবে। বামফ্রন্টের বিরুদ্ধে, বামফ্রন্টের মন্ত্রীদের বিরুদ্ধে কোথাও কোনো দুর্নীতির অভিযোগ নেই। যদি দুর্নীতির অভিযোগ থাকতো, সমস্ত ক্ষমতা তো তাদের হাতে, সমস্ত ক্ষমতা তাদের হাতে। সিবিআই বলুন, পুলিশ বলুন, কেন্দ্রীয় সরকার বলুন, সমস্ত কিছু তাদের হাতে। কোথায় দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলো? একটা দুর্নীতির অভিযোগও তো প্রমাণিত হয়নি। আপনার মুখে বা আপনাদের মুখে এই যে ক্লিন একটা ইমেজের কথা আপনারা বলছেন বা বলছেন যে আমরা জনগণের জন্য করেছি, তাহলে 25 বছর একটা বিরাট সময়, বিরাট অধ্যায় একটা, তাহলে কেন ত্রিপুরার জনগণ আপনাদের ইতি টানলো? দেখুন, 25 বছরের বামফ্রন্ট সরকার 2018 সালের বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছে, কিন্তু কেউ বামফ্রন্টের বিরুদ্ধে এই অভিযোগ করতে পারেননি। এমনকি 18 নির্বাচনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তৎকালীন সময়ে বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, আজকে যিনি দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তারা কেউ এই অভিযোগ করতে পারেননি যে 25 বছর ত্রিপুরা রাজ্যের জন্য বামফ্রন্ট সরকার কোনো উন্নয়নমূলক কাজ করেনি। বরঞ্চ আমরা এটা গর্ব করে বলতে পারি যে গত 25 বছরে ত্রিপুরা রাজ্যের চেহারাটা পাল্টে দিয়েছে বামফ্রন্ট সরকার। কি পাহাড়, কি আগরতলা শহর, কি গ্রামীণ এলাকা, সর্বত্র একটা উন্নয়নের কর্মযোগ্য ছিল। কিন্তু তারপরেও প্রশ্ন হচ্ছে, তারপরেও কেন সরকার পরিবর্তন হলো? ওই যে ডাবল ইঞ্জিনের গল্প, 299টা প্রতিশ্রুতি, একটা সামান্য ক্ষুদ্র অংশের মানুষ তারা মনে করলেন যে সরকার পরিবর্তন হলে আমরা আরো বেশি সুযোগ সুবিধা পাবো। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গল্প আছে না, কথা আছে না, নদীর এপার ছাড়িয়া কহে নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। ঠিক একই রকম ভাবে একটা অংশের মানুষ মনে করলেন যে সমস্ত সুযোগ সুবিধা আমরা ডাবল ডাবল পাবো। ভারতবর্ষের প্রধানমন্ত্রী এসে বলছেন, বিজেপি দলের সর্বভারতীয় সভাপতি এসে বলছেন 7ম বেতন কমিশন হয়ে যাবে, 20,000 টাকার বেতন 40,000 হয়ে যাবে, 40,000-এর বেতন 80,000 টাকা হয়ে যাবে। কোন সরকারি কর্মচারী একেবারে নতুন ব্যাংক খুঁজতে শুরু করলো, কোন ব্যাংকে টাকা রাখলে ইন্টারেস্ট বেশি পাওয়া যাবে, সমস্ত সুযোগ সুবিধা পেয়ে যাব। সুতরাং একটা সামান্য ক্ষুদ্র অংশের মানুষ তারা বিভ্রান্তির শিকার হলেন, সরকার পরিবর্তন হলো। সেই মানুষই আজকে বলছেন যে আমরা ভুল করেছি, প্রতারিত হয়েছি, আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। সুতরাং দোষটা মানুষের না, দোষটা হচ্ছে তাদের, যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তাদেরকে বিভ্রান্ত করেছেন। এই বিভ্রান্তির জবাব দেওয়ার জন্যই মানুষ প্রস্তুতি গ্রহণ করছে। বেশ, আপনারা কথা বলছেন তাহলে পরিবর্তনের, আপনারা একেবারে আশাবাদী যে পরিবর্তন হবে? 100% আমরা নিশ্চিত। সেই জায়গা দাঁড়িয়ে আমি যদি বলি যে আপনারা বলছেন যে গণতন্ত্র পুনরুদ্ধারের বিষয়টি বলছেন, আপনারা বলছেন যে মানুষকে স্বৈরাচারী সরকার থেকে আমরা মুক্ত করব, আর কি কি বিষয় জনগণকে আপনারা দিতে পারবেন এই জয়লাভ হলে? প্রথম কথা হচ্ছে, আগামী কিছুদিনের মধ্যেই আমাদের বামফ্রন্টের ইস্তেহার প্রকাশিত হবে। ইতিমধ্যেই ইস্তেহার তৈরির কাজ শেষ হয়েছে। আপনারা দেখবেন এই ইস্তেহারের মধ্যে অনেক নতুন কথা থাকবে, অনেক নতুন বিষয় থাকবে, কিন্তু আমরা যে কথাটায় সবচেয়ে বেশি জোর দিতে চাইছি, দেখুন আপনি সুযোগ সুবিধা কি দিতে পেরেছেন, তার চেয়ে বড় কথা হচ্ছে রাজ্যে আইনের শাসন আছে কিনা, রাজ্যের মানুষ সুরক্ষিত কিনা। আজকে ত্রিপুরার মাটিতে কারা সুরক্ষিত? প্রথমে আক্রমণ শুরু হয়েছিল বামপন্থীদের উপর, সিপিআইএম দলের অফিসগুলির উপর, তার পরবর্তী সময়ে অন্যান্য রাজনৈতিক দলের অফিসগুলো আক্রান্ত হলো, এবং এই 5 বছরে আপনারা আক্রান্ত হয়েছেন, মিডিয়ার বন্ধুরা আক্রান্ত হয়েছে, মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে আগরতলা শহরের বুকে, এবং আজকে যিনি দলের সভাপতি, উনার নেতৃত্বে এই আক্রমণের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি এই PB24, প্রতিবাদী কলম, ডেইলি দেশের কথা, বেশ কয়েকটা মিডিয়া হাউস আক্রান্ত হয়েছে। প্রায় 50 জনের উপর সাংবাদিক আক্রান্ত হয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্তে। সুতরাং এই যে আক্রমণের ঘটনাগুলো ঘটছে, আইনের শাসন বলতে কিছু নেই। কজন অপরাধী অ্যারেস্ট হয়েছে এই ঘটনাগুলোর সাথে যারা যুক্ত, কতজন অ্যারেস্ট হয়েছে? সোশ্যাল মিডিয়াতে ছবি জলজল করছে, কিন্তু অ্যারেস্ট কই, গ্রেপ্তার কই? নামমাত্র একজনকে অ্যারেস্ট করা হয়েছিল, পরবর্তী সময়ে ছাড়া পেয়ে যায়। ফলে গণতন্ত্র, আইনের শাসন, এটা আমরা যেমন ফিরিয়ে দেব, তার পাশাপাশি 25 বছর বামফ্রন্ট সরকার উন্নয়নের কাজটা যেখানে শেষ করেছিল, সেখান থেকে আবার এই রাজ্যটাকে সাজানোর দায়িত্ব আমাদেরকেই নিতে হবে, বামপন্থীদেরকেই নিতে হবে। কারণ বামফ্রন্ট ছাড়া, এটা জানে রাজ্যের মানুষ, উন্নয়নের কোনো বিকল্প নেই। এবং এই 23-এর বিধানসভা নির্বাচনে আমরা বলছি যে জনগণের সরকার তৈরি হবে। এখানে কংগ্রেসের
প্রতিনিধিরাও থাকবেন, হয়তোবা আমাদের প্রতিনিধিরাও থাকবেন, এবং উভয় দল মিলে যে সরকার তৈরি হচ্ছে, এই সরকার মানুষের স্বার্থ সংশ্লিষ্ট দাবি দাওয়া নিয়েই কাজ করবে, যেখানে আমাদের প্রধান স্লোগান হচ্ছে, আমি এই কথাটা বারবার বলছি, গণতন্ত্র এবং আইনের শাসনে ফিরিয়ে দাও। বেশ, আপনারা এই বিষয়টি নিয়ে কথা বলছেন, কিন্তু তার আগে আমি খানিকটা যাবো যে এই যে কংগ্রেসের সঙ্গে আপনারা সিট সমঝোতা করেছেন, আমরা হয়তো বা দেখিনি, কিন্তু আমরা আমাদের বাবা মা তাদের মুখে শুনেছি, বা আমাদের যারা বড়রা রয়েছেন তাদের মুখে আমরা বারবার শুনেছি যে এই যে কংগ্রেসের আমল বলতে একটা কালো আমল বোঝায়, সেই কালো আমলের যারা যারা ছিলেন কংগ্রেসের, তাদের সঙ্গে আপনাদের একটা সমঝোতা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবারও তো সেই আমলটা বা এই গণতন্ত্র পুনরুদ্ধার আপনারা করতে পারলেন না, সেই বিষয়টা তো জনগণের মধ্যে তো একটা থাকতেই পারে না। আপনি দেখুন, কংগ্রেসের মধ্যে যারা ছিল তারা তো এখন শাসক দলই আছে। কংগ্রেসের ভোট ব্যাংকটা নিয়েই তো সরকার তৈরি হয়েছে, এবং তৎকালীন সময়ে যারা কংগ্রেস দলের নেতা ছিলেন তারাই তো আজকে বিজেপি দলের নেতা। আপনি মন্ত্রিসভাটার দিকে দেখুন, আপনি কংগ্রেস শাসক দলের এমএলএদের সংখ্যাটা দেখুন, নেতৃত্বদের দিকে আপনারা তাকিয়ে দেখুন, কংগ্রেসেরই একটা বড় অংশ আজকে বিজেপিতে যাওয়ার পর সরকার পরিবর্তন হয়েছে। সুতরাং অতীতের ঘটনা টেনে কোনো লাভ নেই। আমাদের লক্ষ্য হচ্ছে সামনের দিকে অগ্রসর হওয়া, এবং একটা জায়গায় আমরা দায়বদ্ধ, কংগ্রেসও এই জায়গায় এক হয়েছেন যে এই বিজেপি সরকারকে সরাতে হবে। বিজেপি সরকারকে যদি আমরা রাজ্যের শাসন ক্ষমতা থেকে সরাতে না পারি, তাহলে রাজ্য বাঁচবে না, রাজ্যের মানুষ বাঁচবে না। সুতরাং রাজ্যটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের গ্রহণ করতে হবে। অতীত টেনে লাভ নেই, অতীতের ঘটনা টানলে এটা বিরাট বড় একটা টকশো হয়ে যাবে। সুতরাং আজকে যারা বলছেন যে কংগ্রেসের কালো দিন বিজেপির দলের তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে, তাহলে আপনারা স্বীকার করছেন যে সেই সময় কালো দিন ছিল, আপনারাই তো এখন বিজেপিতে গেছেন। সুতরাং এগুলো কথার কথা। তাদের মধ্যে তো একজন আবার কংগ্রেসে চলে এসেছে, সুদীপ রায় বর্মন। না, এসছে, এবং সুদীপ বাবু তো এটা পরিষ্কার করেছেন যে রাজ্যের মধ্যে এখন সবচেয়ে বড় খতরনাক দল হচ্ছে বিজেপি, তাকে পরাজিত করতে হবে। শুধু সুদীপ বর্মন কেন, এই সময়ের মধ্যে প্রায় 9 জন বিধায়ক শাসক দল ছেড়ে তারা এখন এই সরকারের বিরুদ্ধে কথা বলছেন, 2018-তে যারা মানুষের ভোটে নির্বাচিত হয়েছিলেন। সুতরাং আপনি বুঝতে পারছেন পরিস্থিতিটা কোন জায়গায়। বিধায়কদের নিরাপত্তা নেই। এ তো গতকালকে দেখলাম, অতুল দেববর্মা পত্রিকাতে দেখলাম আক্রান্ত হয়েছেন। বিজেপির এমএলএ ছিলেন, নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিটার্নিং অফিসারের যে এলাকা, রিটার্নিং অফিসারের যে অফিস, এই অফিসের চত্বরে উনি আক্রান্ত হয়ে গেলেন। ফলে গণতন্ত্রটা আজকে কোন জায়গায়, এটা আপনি সহজেই অনুমান করতে পারছেন। আমরা সুদীপ রায় বর্মনের মুখে একটা কথা শুনেছি যে এই কংগ্রেস আর বামফ্রন্ট যখন পশ্চিমবঙ্গে একত্রিত হয়েছে, যে এই বিষয়টা নিয়ে মানুষকে কিভাবে জবাব দেবে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ত্রিপুরার মধ্যে এই বামফ্রন্ট এবং কংগ্রেস একসঙ্গে মিলেমিশে এই নির্বাচন লড়াই করবে, সেই বিষয়টাতে দাঁড়িয়ে সুদীপ রায় বর্মনের অবস্থান সম্পর্কে আপনার মুখে জানবো। না, সুদীপ রায় বর্মনের তো ব্যক্তিগত আলাদা কোনো অবস্থান হতে পারে না, দলের অবস্থানই সুদীপ রায় বর্মনের অবস্থান। সুতরাং ব্যক্তিগতভাবে সুদীপ রায় বর্মন আলাদা কোনো অবস্থান নেবেন এটা আমি বিশ্বাস করি না। দলের অবস্থানই এখনো পর্যন্ত সুদীপ রায় বর্মন অনর আছেন, এবং আমরা তো দেখতে পাচ্ছি মিডিয়াতে উনি যে কথাগুলো বলছেন, দলের কথাই বলছেন, দলের বাইরে তো উনি কোনো কথা বলেননি। আর উনি কি অবস্থান নেবেন এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমার পক্ষে বলা তো সম্ভব নয়, কিন্তু উনি বারবার যেটা বলছেন, বিজেপিকে আমাদের পরাস্ত করতে হবে। বেশ, আরেকটা বিষয়ে আসবো যে এই মুখ্যমন্ত্রীর মুখ একটা বড় বিষয় থাকে, এখনো পর্যন্ত ক্লিয়ার হয়নি যে মুখ্যমন্ত্রীর মুখ কে থাকছে বা কাকে আপনারা সামনে দাঁড় করিয়ে আপনারা রয়েছেন তার পেছনে ব্রিগেডিয়ার হিসেবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি 2018-এর দিকে তাকাই বা তার পরের সময়টাতে দাঁড়াই, যখন সুদীপ রায় বর্মন বিজেপিতে ছিলেন, তার বিভিন্ন একটা বা জনগণের বা একটা রিউমার যেটাই বলেন না কেন, সেটা শোনা যাচ্ছিল যে মুখ্যমন্ত্রীর পদ নিয়ে বিপ্লব এবং সুদীপের মধ্যে একটা মতানৈক্য। এখানটায় দাঁড়িয়ে যদি জিতেন চৌধুরীকে মুখ্যমন্ত্রী হিসেবে দাঁড় করানো হয়, তাহলে সেই বিষয়টাকে আপনারা কিভাবে ক্লিয়ার করবেন? না, এটা তো এই মুহূর্তে মিডিয়াতে বসে এটা বলা যাবে না, এটা উভয় দলের যারা নেতৃত্বরা আছেন তারা বসে ঠিক করবেন। কিন্তু আপাতত ভাবে আমরা এটা বলতে পারি যে যেরকম ভাবে এই যে জুট বলে বা জুটে জট বলে যেভাবে প্রচার করা হয়েছিল, আজকে রাজ্যের মানুষের কাছে এটা পরিষ্কার হয়েছে কোনো ধরনের জট নেই, এবং রাজ্যের মানুষ এই সরকারকে পরিবর্তন করতে তাদের যে আকুতি, তার প্রতিফলন হিসাবেই দুটি রাজনৈতিক দল কাছাকাছি এসছে। এবং আপনি দেখবেন 2রা মার্চ সরকার পরিবর্তনের পর কে মুখ্যমন্ত্রী হবেন, ঠিক একই রকম ভাবে মসৃণ ভাবে এটা রাজ্যের মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। সুতরাং এটা নিয়ে কোনো আর সমস্যা নেই। আমরা যদি রাজনৈতিক মানচিত্রে তাকাই গোটা ভারতের দিকে, তাহলে আমরা দেখছি যে কংগ্রেসের খুব কম রাজ্যই আছে যেখানে ধরে আছে, এবং বামফ্রন্টের দিকে তাকালে প্রায় নেই বললেই চলে। যদি কোনোভাবে আপনারা এই বিধানসভা নির্বাচনে
ভরাডুবি হলো বা আপনারা পার করতে না পারলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের নেক্সট মুভ বা আপনাদের পরবর্তী মুভ কি হবে? ভরাডুবির কথা আমরা ভাবছিই না, ভরাডুবির কথা আমরা ভাবছিই না। এই বিজেপির এখন বিসর্জনের বাসনা বাজতে শুরু করেছে। সুতরাং এই সরকারের পরাজয় নিশ্চিত, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর ভবিষ্যতে কি হবে এটা ভবিষ্যতে বসেই পরিকল্পনা হবে, ভবিষ্যতে বসেই ঠিক করা হবে। এবং আমরা ভরাডুবির কথা ভাবছি না। এবং আপনি দেখুন, লাস্ট যে কয়েকটা নির্বাচন হলো, গুজরাট, দিল্লির মিউনিসিপ্যালিটি ইলেকশন এবং হিমাচল প্রদেশের নির্বাচন, দুটো জায়গায় বিজেপি গুহারা হেরেছে, পরাজিত হয়েছে। তাবর তাবর বিজেপি দলের নেতারা এই নির্বাচনী প্রচারে অংশগ্রহণ করেছিল। এবং গুজরাটে নির্বাচনী ফলাফল থেকে এটা কি প্রমাণিত যে আপ যদি ভোটে এই ভোটটা না কাটতো, তাহলে এই গুজরাটের মধ্যেও বিজেপিকে কিন্তু একটা বেকায়দায় পড়তে হতো। কিন্তু হিমাচল প্রদেশ আর দিল্লি পুর পরিষদের যে নির্বাচন বা পুর নিগমের যে নির্বাচন, এই নির্বাচনে কিন্তু বিজেপি গুহারা হেরেছে। সুতরাং বিজেপির পরাজয় এইবারের বিধানসভা নির্বাচনে ত্রিপুরার মাটিতেও হবে এবং তার প্রভাব গোটা ভারতবর্ষের রাজনীতিতে পড়তে বাধ্য। 2013 নির্বাচনে আপনাদের দিকে আরেকটা অভিযোগ রয়েছিল ভোট বিক্রির, যে কংগ্রেসেরা ভোট বিক্রি করে দিয়েছে আপনাদের কাছে, এবং সেখান থেকে কথা উঠছিল যে দিল্লিতে দোস্তি, সামনে একটা কুস্তি চলছে। সেই বিষয়টার পরে জনতা আপনাদের কতটা বিশ্বাস করতে পারবে? এগুলো একেবারেই বানানো গল্প। দিল্লিতে দোস্তি আর এখানে কুস্তি এমন কোনো বিষয় নেই। দিল্লিতে আমরা বিজেপিকে আটকানোর জন্যই 2004 সালে এই বাইরে থেকে ইউপিএ গভর্নমেন্টকে আমরা সমর্থন করেছিলাম এবং এটা আমাদের পার্টির স্ট্যান্ড। আমাদের সর্বশেষ যে 22তম পার্টি কংগ্রেস, এই পার্টি কংগ্রেসের সিদ্ধান্ত হয়েছে যে এখন আমাদের পার্টির প্রধান কাজ হচ্ছে যে কোনো মূল্যেই এই ফেসিবাদী শক্তি বিজেপিকে পরাস্ত করতে হবে। কারণ এই বিজেপি ভারতবর্ষের সংবিধান মানে না, ভারতবর্ষের সাম্প্রদায়িকতার যে তাস, এই সাম্প্রদায়িকতার তাস খেলে ভারতবর্ষের যে ঐতিহ্য, ধর্মনিরপেক্ষতার যে ঐতিহ্য, এই ঐতিহ্যকে ধ্বংস করে দিতে চায়। সুতরাং এই বিজেপিকে আমাদের পরাস্ত করতে হবে। এটা আমাদের আদর্শগত লড়াই। এটা শুধুমাত্র ত্রিপুরা রাজ্যের বিধানসভা নির্বাচনে জয়ী হওয়ার জন্য আমরা বলছি না, এটা আমাদের আদর্শগত লড়াই। এই আদর্শগত জায়গা থেকেই আমরা এই বিজেপিকে পরাস্ত করবার জন্যই আমরা এজেন্ডা ঠিক করেছি। তার জন্যই সমস্ত রাজনৈতিক দল এককাট্টা হয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করুক। আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি আগরতলায় সাংবাদিক সম্মেলন করে এই আহ্বান রেখে গেছেন। সবটাই শুনলাম এবং সবটাই বুঝলাম এবং বাকিটা বুঝে নেবে আমাদের জনতারা। কিন্তু তার আগে আরেকটি বিষয় রয়েছে যে আমাদের ত্রিপুরা রাজ্যে একটা বিরাট অংশ রয়েছে জনজাতিদের হাতে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার আপনাদের নেতৃত্বদের মুখে শুনেছি যে জনজাতিদের স্বার্থে তারা কাজ করেছেন, জনজাতিদের উন্নয়নে কাজ করেছেন। ঠিক 25 বছরে জনজাতিদের উন্নয়ন কতটা করতে পেরেছেন আপনারা, যে এডিসির ফলাফলে আপনাদের একবারে বেছেই নিল না তারা? ঠিক, এডিসি নির্বাচনে আমাদের ফলাফল আশানুরূপ হয়নি, কিন্তু এটা রাজ্যের ইতিহাস, রাজ্যের মানুষ জানে। তাহলে কোন বেসিসে আপনারা বলছেন যে জনজাতিদের স্বার্থে আপনারা কাজ করলো, সেখানটায় জনজাতিরাই আপনাদের? আমি তো বললাম যে 2018 সালের বিধানসভা নির্বাচনে বা তার পরবর্তী সময় এডিসি নির্বাচনে উপজাতি এলাকায় আমাদের নির্বাচনী ফলাফল খারাপ হয়েছে। কিন্তু তার মানে এই না যে উপজাতি এলাকায় বামফ্রন্টের সময়তে উন্নয়ন হয়নি। আমরা এটা চ্যালেঞ্জ করে বলতে পারি, উপজাতি এলাকায় যা উন্নয়ন হয়েছে এটা 2018 সাল পর্যন্তই এই উন্নয়নটা সীমাবদ্ধ ছিল। তারপরে আর উপজাতি এলাকায় উন্নয়ন একেবারে মুখ থুবড়ে পড়েছে এবং তার প্রতিফলন তো আমরা দেখলাম। এডিসিতে শাসক দল তারা ক্ষমতা দখল করতে পারেনি, তিপ্রামতা ক্ষমতা দখল করেছে। এখন তো যেটা দেখতে পাচ্ছি, এই তিপ্রামতাকেও তারা যেন কাজ করতে না পারে তার জন্য বিভিন্নভাবে অর্থনৈতিক অবরোধ তৈরি করা হচ্ছে এই তিপ্রামতাকে আটকানোর জন্য। আর আমরা বামপন্থীরা এডিসি এলাকায় উন্নয়নের জন্য রাস্তাঘাট, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবার সম্প্রসারণ, শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ করার জন্য আমরা বামপন্থীরা উপজাতি এলাকার মানুষের অর্থনৈতিক এবং সামাজিক অবস্থার পরিবর্তনের জন্য যে কাজ আমরা করেছি, এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাস জানে এবং এই ইতিহাস স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। হ্যাঁ, সাময়িক আমরা একটু পিছিয়ে গেছি, তার মানে এই নয় যে উপজাতি এলাকার উন্নয়নে আমাদের কোনো গলদ ছিল। কোনো গলদ নেই। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়েই আবার উপজাতি এলাকায়
যে লাল ঝান্ডা, এই লাল ঝান্ডাকে শক্তিশালী করবেন। টিটিএডিসির ভোটের সময় আরেকটি বিষয় উঠে এসেছে, সেটা হচ্ছে একটা বলা যায় যে একটা টার্ম উঠে এসেছে, সেটা হচ্ছে গিয়ে লাল মাথা। যারা যারা বামফ্রন্টের রয়েছে বা যারা যারা সিপিআইএম এর ছিল, তারাই নাকি তিপ্রা মাথায় গিয়ে চুপিসারে তাদের ভোটটি দিয়ে এসছে, এই কারণে এডিসিতে তিপ্রা মাথা জয়লাভ করেছে। সেটা কি অসুবিধার তো কিছু নেই, এটা বিজেপির আতঙ্ক, এটা বিজেপির আতঙ্ক থেকে এই কথাগুলো বলছেন। যে আতঙ্ক থেকে এখন এরা চাইছেন কোনো মতেই যেন তিপ্রামতার সাথে সিপিএম এর কোনো ধরনের সমঝোতা না হয়। আরে তারা তো দাবি করেন যে বিজেপি নাকি ভারতবর্ষের পৃথিবীর সর্ববৃহৎ দল, তাহলে কেন তাদের এত আতঙ্ক? এই ছোট্ট তিপ্রামতাকে নিয়ে, ছোট্ট সিপিআইএম দলকে নিয়ে তাদের কেন এত আতঙ্ক? তারা লড়াই করুক না। বিভিন্ন জায়গায় বিজেপি দলের নেতাদের আমরা বলতে শুনি যে 60টি আসনের মধ্যে 60টি আসনই আমরা জয়লাভ করব, অথচ দিল্লিতে ওই তিপ্রামতার সাথে আসন সমঝোতা করবার জন্য তারা উদ্গ্রীব হয়ে আছেন। কেন ভয়? এই ভয় থেকে তারা বলছেন লাল মথা। আর যদি লাল মথা হয়, মানুষ এটা ঠিক করবেন কি মথা না কি মথা, এটা মানুষের উপরই ছেড়ে দিতে হবে। 60টি বিধানসভা কেন্দ্র এবং তার মধ্যে কটি ধরে রাখতে পারবেন বলে মনে হচ্ছে? এটা তো এই মুহূর্তে বলা সম্ভব না, তবে এটা আমি নিশ্চিত করছি আপনাকে, আগামী বিধানসভা নির্বাচনে 2023-এর বিধানসভা নির্বাচনে অবিজেপি সরকার রাজ্যের মধ্যে তৈরি হচ্ছেন। রাজ্যের মানুষ সেই দিক দিয়ে প্রস্তুতি গ্রহণ করছেন। পাহাড় থেকে সমতল, গ্রাম থেকে শহর, সর্বত্র পরিবর্তনের হাওয়া বইছে এবং অবিজেপি সরকার 2রা মার্চ দুপুরের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে ত্রিপুরার মানুষ একটা অবিজেপি সরকার তৈরি করতে যাচ্ছেন, যার বার্তা গোটা ভারতবর্ষে ছড়িয়ে দেওয়া হবে 2024-এর লোকসভা নির্বাচনের আগে। ভোটের ফলাফল আমরা দেখব, কিন্তু ভোটের ফলাফলের আগে হচ্ছে গিয়ে ভোট প্রয়োগ। 16ই ফেব্রুয়ারি ভোট প্রয়োগ। সেই আপনাদের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে এই যে একজন ভোটার তার বাড়ি থেকে ভোট কেন্দ্রে যাবে, সেখানটার মধ্যেই সমস্যা রয়েছে। কেউ হয়তোবা তাকে ভয়ভীতি দেখাবে, কেউ বা সন্ত্রাস দেখাবে। সেই জায়গায় দাঁড়িয়ে ভোটাররা যাতে ভোট কেন্দ্রে নিজের ভোট প্রয়োগ করতে যেতে পারে, সে বিষয়টাতে আপনাদের তরফ থেকে কি বলার থাকবে? আমাদের তরফ থেকে তো একটাই বলা, যে ভারতের নির্বাচন কমিশন সমস্ত ভোটারদের তারা যেন নির্বিঘ্নে নির্ভয়ে ভোট দিতে পারেন, তার ব্যবস্থা করার দায়িত্ব হচ্ছে ভারতের নির্বাচন কমিশনের। এবং নির্বাচন যেদিন ঘোষণা করা হয়েছিল, এদিন ভারতের মুখ্য নির্বাচন কমিশনার প্রেস মিট করতে গিয়ে খুব তাৎপর্যপূর্ণভাবে এটা উল্লেখ করার চেষ্টা করেছেন যে কয়েকটি রাজ্যে এখনো নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক সন্ত্রাস হয়। ত্রিপুরার নাম উনি উচ্চারণ করেননি, কিন্তু ইঙ্গিতটা ছিল ত্রিপুরার দিকে। এবং আমরা আশা করছি যে নির্বাচন কমিশন সেই ব্যবস্থা গ্রহণ করবেন এবং মানুষের কাছে, ভোটারদের কাছে আমরা আবেদন করছি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, সকাল সকাল ভোট কেন্দ্রে যান, নিজের ভোট নিজে দিন, যাকে খুশি আপনি তাকে ভোট দিন। যদি বামফ্রন্টের প্রার্থীদের পছন্দ না হয় বা আমরা যে আসন সমঝোতা করে যেভাবে নির্বাচনে লড়াই করছি ওই প্রার্থীদের যদি পছন্দ না হয়, আপনি ভোট দেবেন না, কিন্তু নিজের ভোট আপনি যেন নিজে দিতে পারেন, এই দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। কারণ ত্রিপুরা রাজ্যের ইতিহাসে আমরা 2018 সালের নির্বাচনের পর থেকে দেখেছি কি কলঙ্ক লেপে দেওয়া হয়েছে। মানুষ নিজের ভোট নিজে দিতে পারেননি। আমি খোয়াইয়ের ছেলে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, গত পুর পরিষদের নির্বাচনে বামফ্রন্টের প্রতীকে যারা নির্বাচনে লড়াই করেছিল তারা পর্যন্ত নিজের ভোট নিজে দিতে পারেননি। ভোট 3টা থেকে পুরো পাড়াকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল। 2019 সালের লোকসভা নির্বাচন ত্রিপুরার ইতিহাসে এই প্রথম স্বাধীনতার পর পুরো পশ্চিম ত্রিপুরা আসনের লোকসভার ভোট পিছিয়ে দিতে হয়েছিল। 166টি কেন্দ্রে পুনরায় নির্বাচন নিতে হয়েছে। তারপরেও যদি নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ না করেন, নির্বিঘ্নে ভোট দেওয়ার যদি উনি উদ্যোগ গ্রহণ না করেন, তাহলে কি আর বলার থাকবে। কিন্তু আমরা আশাবাদী কমিশনের কাজকর্মে কমিশন এই ব্যবস্থা গ্রহণ করবেন এবং এখনো পর্যন্ত কিছু কিছু তারা পদক্ষেপ গ্রহণ করছেন। আর বাকি দায়িত্ব হচ্ছে রাজ্যের জনগণের। এই সরকারের পরিবর্তনের জন্য, রাজ্যের মানুষকে মুক্তি দেওয়ার জন্য মানুষ ঐক্যবদ্ধভাবে ঘর থেকে বেরিয়ে আসবে। এই যে সিট সমঝোতার কথা একটা শোনা যাচ্ছে, বা জিতেন চৌধুরীর সঙ্গে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের যে কথোপকথন বা ফোনিং এর কথা, সেটা জিতেন চৌধুরী নিজের মুখেই বলেছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের যারা যুবরা রয়েছেন বা আপনাদের যারা কর্মীরা রয়েছেন, তারা বুবাগরার এই গ্রেটার ত্রিপুরাল্যান্ড নিয়ে যে বিষয়টি, সেটিকে কিভাবে দেখছেন?
না, উনি একটা দাবি করেছেন, সেটার কতটা পক্ষে বা কতটা বিপক্ষে? না, পক্ষে বিপক্ষে আপনি ছেড়ে দিন, এটা সাংবিধানিক চৌহদ্দির মধ্যে থেকে উনি দাবি করেছেন। এটা পরবর্তী সময়ে বিচার বিশ্লেষণ হবে এবং উনিও একাধিকবার বিভিন্ন জায়গায় বলেছেন যে বিজেপিকে পরাজিত করতে আমিও চাই, রাজ্যে যে অগণতান্ত্রিক কার্যকলাপ চলছে তার বিরুদ্ধেও আমি মানুষকে আহ্বান জানাতে চাই, মানুষ রাস্তায় নামুক, প্রতিবাদে সামিল হোক। সুতরাং কার কি দাবি এটা পরবর্তী সময়ে বিচার হবে। এখন আমাদের একটাই আওয়াজ যে এই অবিজেপি সরকার তৈরি করার জন্য যার যে ধরনের ভূমিকা নেওয়া দরকার, তার সীমিত ক্ষমতার মধ্যে থেকে হলেও তাকে সেই ভূমিকা নিতে হবে এবং এই স্বৈরাচারী সরকারকে, এই অগণতান্ত্রিক সরকারকে ত্রিপুরার মাটি থেকে আপনি আমার প্রশ্ন বোঝেনি। আমার প্রশ্ন ছিল এটা যে বাগড়ার যে গ্রেটার ত্রিপুরাল্যান্ড গঠনের ডাক, বা তিনি যেটা বলেছেন যে আমাকে লিখিত দিতে হবে যে আমি গ্রেটার ত্রিপুরাল্যান্ড বানানোর জন্য এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন গ্রেটার ত্রিপুরাল্যান্ড? না, এটা তো আমার ব্যক্তিগতভাবে দেখা বা না দেখার বিষয় না, এটা দেখার দায়িত্ব হচ্ছে আমাদের পার্টির যারা নেতৃত্বরা আছে তারা পরবর্তী সময়ে বিচার বিশ্লেষণ করবেন। কিন্তু আমরা একটা জায়গায় স্টিক করতে চাই, গ্রেটার ত্রিপুরাল্যান্ড হোক বা ত্রিপুরাল্যান্ড। আমরা তো দেখেছিলাম 18 নির্বাচনে যারা ত্রিপুরাল্যান্ডের স্লোগান দিয়েছিল তাদের সাথে বিজেপি নির্বাচনে সমঝোতা করলো এবং তাদের কাঁধে বন্দুক রেখেই 18তে তারা ক্ষমতা এসছে, কিন্তু কই ত্রিপুরাল্যান্ড তো হলো না। সুতরাং এটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে বিজেপিকে আমাদের রাজ্য থেকে উৎখাত করা। 18 নির্বাচনের আগে আইপিএফটির স্লোগান ছিল ত্রিপুরাল্যান্ড এবং তৎকালীন সময়ে তিনি প্রয়াত হয়েছেন এনসি দেববর্মা, উনি একটা সময় প্রচারও করে দিয়েছিলেন যে আমরা ত্রিপুরাল্যান্ড পেয়ে গেছি, দিল্লিতে মিটিং হয়েছে, কিছুই তো হলো না। উপজাতিদের সেই সময় বিভ্রান্ত করা হয়েছিল এবং বিজেপি পরিকল্পিতভাবে এই বিভ্রান্তিটা করছেন। আমাদের পরিষ্কার বক্তব্য এবং আমাদের পার্টির সেক্রেটারি জিতেন্দ্র চৌধুরীও বলেছেন যে নির্বাচনী ইস্তেহারের মধ্যে আমরা প্রয়োজনে এই বিষয়টা রাখতে পারি এবং সংবিধানের মধ্যে থেকে যতটা করা যায় তাদের এই দাবির প্রতি সমর্থন জানিয়ে যতটা করা যায় এটা করা হবে। কিন্তু গ্রেটার ত্রিপুরাল্যান্ড হবে কি হবে না এটা আমাদের কাছে বিবেচনার বিষয় না এবং এটা এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু আমরা চাইছি যে অবিজেপি সরকার তৈরি করার ক্ষেত্রে ত্রিপুরা মথাও একটা ভূমিকা গ্রহণ করুক। নির্বাচন চলে আসছে এবং নির্বাচনের আগ মুহূর্তে যেটা দেখা যায় যে অভিযোগ পাল্টা অভিযোগ, লড়াই পাল্টা লড়াই ইত্যাদি চলতে থাকে। ইতিমধ্যেই দেখা গেছে যে আপনাদের বিভিন্ন অফিসে তালা পড়ে গেছে। না, আমাদের কোনো অফিসে তালা পড়েনি। একটা অফিস রয়েছে আপনাদের, সেখানটায় বুথ অফিস রয়েছে, সেই জায়গাটায় আমরা দেখি না, আমাদের অফিসে তালা পড়েনি, বরঞ্চ উত্তর জেলা জুড়ে 59 জেলা জুড়ে আমরা দেখছি যে শাসক দলের অফিসে তালা। শাসক দলের অফিসের তালা না, শুধু শাসক দলের অফিস ভাঙচুর হচ্ছে, শাসক দলের পতাকা নামিয়ে দিচ্ছেন দলের যারা কর্মী সমর্থক, ভাঙচুরটা কে করছে এবং প্রার্থীকে বলছেন আমি উইকেন্ডে ওনাকে ঢুকতে দেব না। আজকে দেখলাম একজন মন্ত্রী হেলিকপ্টার নিয়ে ছুটে গেছেন বিক্ষুব্ধ প্রার্থীকে মানানোর জন্য, ত্রিপুরামতার ক্যান্ডিডেট রয়েছে। এই তো শাসক দলের অবস্থা। প্রার্থী ঘোষণার পর লেজেগুবরে অবস্থা চলছে সমগ্র রাজ্য জুড়ে। আমরা নির্বাচনের আগে শুনেছিলাম অনেক বিধায়ককে বাদ দিয়ে দেওয়া হবে, কিন্তু এমন অনেক বিধায়ক আছেন যারা ঠিকমতো চলতে পারছেন না, তাদেরকেও টিকিট দিতে হয়েছে। ঘরের মধ্যে অশান্তি চলছে। এই যে প্রতি ঘরে সুশাসনের স্লোগান দেওয়া হলো, তাদের ঘরের মধ্যে কি সুশাসন আছে? সুশাসন তো নেই। সুতরাং আমাদের প্রার্থীপদ নিয়ে কোথাও কোনো ধরনের সমস্যা নেই। আমাদের পার্টি শৃঙ্খলাবদ্ধ পার্টি, তার নাম হচ্ছে সিপিআইএম। আজকে শাসক দলের মধ্যে কি অবস্থা সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে। প্রার্থীপদ ঘোষণার আগ দিয়ে আমরা যেটা দেখলাম যে মফস্বল আলী বের হয়ে গেলেন, তিনি কেন আদতে বের হয়ে গেলেন বা তাকে কেন বার করে দেওয়া হয়েছিল, বিষয়টা একটু যদি খুলাসা করেন। লোভ থেকে প্রার্থী হয়নি, তার পরের দিন উনি দল ত্যাগ করে দিলেন। আর ওয়াশিং মেশিন, আমাদের রাজ্যে আর একটা পার্টি আছে ওয়াশিং মেশিন যাকে বলা হয় বিজেপি। আগের দিন উনি মহস্বর আলী খারাপ, পরের দিন উনি একেবারে পরিষ্কার হয়ে গেলেন, তাকে দলে বরণ করে নেওয়া হলো। দিল্লিতে আমরা একই প্লট তো দেখেছি পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনের আগে। চার্টার্ড বিমানে ঝাঁকে ঝাঁকে বিজেপি তৃণমূলের এমএলএদের নিয়ে যাওয়া হলো দিল্লিতে, তাদেরকে বরণ করা হলো দিল্লির অফিসে, বিজেপির অফিসে। পরবর্তী সময়ে নির্বাচনের পর আবার সবাই চলে এলেন এই তৃণমূল কংগ্রেসের মধ্যে। মফস্বল আলীর ক্ষেত্রেও সেরকমটাই হয়েছে, মাথা ঠিক রাখতে পারেননি, নির্বাচনে দাঁড়াতে হবে। কৈলাসহরে মফস্বল আলীর আলাদা একটা জনপ্রিয়তা রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের থেকে উনি লড়াই করছেন না, কোথাও না কোথাও এই সিটটাকে আপনারা ধরে রাখতে পারবেন কি? 100 ভাগ এবং সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজি সিনহা
লড়াই করছেন আপনি জানেন। সুতরাং এই কেন্দ্রে মফস্বল আলী পরাজিত হবে। এর আগেও লড়াই করেছিল, কিন্তু তিনি কিন্তু মফস্বল আলীর কাছে জিততে পারেনি। তাহলে কি আপনি বলছেন যে এখানে প্রার্থীকে দেখা হচ্ছে না, দলকে দেখা হচ্ছে? 100 বার এটাই তো আমি বলতে চাইছি, যে দলটাই তো আসল। মফস্বল আলী আজকে কোন দল থেকে প্রার্থী হলেন? যারা নীতিগতভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে, যারা নীতিগতভাবে সংখ্যালঘুদের বিরুদ্ধে, সেই দল থেকে মফস্বল আলী প্রার্থী হয়েছেন। কিসের জন্য? ব্যক্তিগত লোভ লালসা থেকে। কোনো নীতি আদর্শ কর্মসূচির তো বিষয় নেই। নীতি আদর্শ কর্মসূচির জন্য যদি উনি লড়াই করতেন, তাহলে প্রার্থীপদ না পেলেও রাজ্যের মানুষকে মুক্তির জন্য, রাজ্যের মানুষকে মুক্তির জন্য উনি পার্টির যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত মেনে চলতেন। সুতরাং কে গেল কে থাকলো এটা আমাদের কাছে বিষয় না। আমাদের বিষয় হচ্ছে নীতিগত অবস্থানের উপর দাঁড়িয়ে নির্বাচন হবে, এবং এখানে ব্যক্তির চেয়ে নীতি আদর্শের ভূমিকাটাই হচ্ছে মেইন, আমরা প্রাধান্য দিতে চাই। বেশ, আরেকটি বিষয় আপনার কাছে আমার জানার থাকবে যে পুলিশের ভূমিকা নিয়ে আপনারা বিগত সময়ে বারবার আঙুল তুলেছেন এবং বলেছেন যে পুলিশ দলদাসী। নির্বাচনের আগে পুলিশের উপর আপনাদের আর কতটা আস্থা রইল? গত 59 মাস ধরে ত্রিপুরাতে যে পরিস্থিতি কায়েম হয়েছে, আমরা তো দেখেছি যে পুলিশ সব জায়গায় স্বাধীনভাবে কাজ করতে পারেনি, বা তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি। আপনি ভাবতে পারেন আগরতলা শহরের মধ্যে একটা স্বীকৃত রাজনৈতিক দল সিপিআইএম, এই দলের অফিস আক্রান্ত হয়, কংগ্রেস ভবন আক্রান্ত হয়, মিডিয়া হাউস আক্রান্ত হয়, একজন মাত্র অ্যারেস্ট হলেন, পরবর্তী সময়ে জামিনে ছাড়া পেয়ে গেলেন। এই অভিজ্ঞতার উপর দাঁড়িয়েই তো আমরা বলেছি যে পুলিশ দলদাস। কত ঘটনার পরিপ্রেক্ষিতে কজন অ্যারেস্ট হয়েছেন বলুন তো? পুলিশের কি এই ভূমিকা থাকার কথা ছিল? পুলিশের কি এই ভূমিকা থাকার কথা ছিল? সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে 24টা রাজনৈতিক খুন হয়েছে গত 5 বছরে। 24টা রাজনৈতিক। শাসক দলের তরফে বলা হচ্ছে যে পুলিশের নিয়োগ তো আপনাদের সময় হয়েছিল, তাহলে পুলিশ তাদের দলদাস কিভাবে হলো? না না, নিয়োগের উপর তো সবটা নির্ভর করবে না। নিয়োগের উপর সবটা নির্ভর করবে না। নির্ভর করবে আপনি কিভাবে তাকে কাজ করতে দিচ্ছেন, আপনি কিভাবে তাকে কাজ করতে দিচ্ছেন। এখন এই বিজেপির আমলে পুলিশ কি স্বাধীনভাবে কাজ করতে পারছে? এখন যে ভূমিকা, নির্বাচন ঘোষণার পর থেকে পুলিশের যে ভূমিকা আর নির্বাচন ঘোষণা হওয়ার আগে পুলিশের ভূমিকার মধ্যে অনেক পার্থক্য। তাহলে কেন হচ্ছে? একই তো পুলিশ, একই তো পুলিশ। আসলে কাজ করতে দেওয়া হচ্ছে না। এই মন্ডলের নির্দেশে পুলিশের নেতাদের, পুলিশের অফিসারদের চলতে হচ্ছে, মন্ডলের নির্দেশ তাদেরকে পালন করতে হচ্ছে। এই অভিজ্ঞতা থেকে আমরা দলদাস বলছি, অন্য কোনো কারণ নেই। পুলিশের সাথে আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নেই বা বন্ধুত্বই নেই। আমরা চাইছি পুলিশ নিরপেক্ষভাবে কাজ করুক, পুলিশ তার যে আইনের যে বিষয়গুলো আছে এগুলিকে প্রতিষ্ঠিত করুক, পুলিশের যে কর্তব্য আছে এই কর্তব্যটা পালন করুক, তাহলেই তো আমরা খুশি। আমরা তো বাড়তি সুযোগ সুবিধা চাইছি না পুলিশের কাছ থেকে। আজকে নির্বাচন ঘোষণার পর থেকে পুলিশের যে ভূমিকা আর নির্বাচন ঘোষণার আগে পুলিশের ভূমিকার মধ্যে অনেক তফাৎ, একই পুলিশ অফিসার। আচ্ছা, বেশ, এই বিষয়টাতে আপনার মতামত জানলাম, কিন্তু আরেকটা বিষয় রয়েছে যে কিছুদিন আগেও যখন আমরা ফলাফলের পর দেখলাম যে কংগ্রেস ভবনের তরফ থেকে পেট্রোল বোমা ছোড়া হয়েছে। আপনারা বলছেন একদিকে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা এবং তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন যারা নাকি পেট্রোল বোমা ছুড়ছিল সেই জায়গায়। কোথাও না কোথাও একটা উস্কানিমূলক বাড়তে যাচ্ছে না। কোথায় পেট্রোল বোমা ছোড়া হলো, কি পরিস্থিতিতে ছোড়া হলো, এটা আমাদের, কিন্তু আপনারাই তো বলছেন যে এটা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে স্টুডিওতে আরেকটা দলের কোন কোন কর্মীরা কি ছুড়লেন এটা আমার পক্ষে বলা সম্ভব না। কিন্তু আমরা যেটা বলতে চাইছি, আপনি বলুন না যে দুইটা রাজনৈতিক দলের, ভারতবর্ষের স্বীকৃত রাজনৈতিক দলের অফিস প্রকাশ্যে দিনের বেলায় আক্রান্ত হয়ে গেল, কোনো ভূমিকা থাকবে না। এই পরিস্থিতি কি ত্রিপুরাতে ছিল? মিডিয়া হাউস আক্রান্ত হয়ে গেল, বিরোধী দলনেতা উনি নিজের কেন্দ্রে যেতে পারবেন না, আক্রান্ত হন। মানিক দে উনি নিজের কেন্দ্রে যেতে পারবেন না। মন্ত্রিসভার বরিষ্ঠ সদস্য ছিলেন 25 বছরের বামফ্রন্ট সরকারের সময়তে, উনি নিজের কেন্দ্রে যেতে পারবেন না। আমাদের মহকুমা অফিস 4টা বন্ধ, তালা বন্ধ করে দেওয়া হয়েছে, খোলা যাবে না। এই পরিস্থিতি তো ত্রিপুরাতে ছিল না। এই পরিস্থিতির পরিবর্তনের জন্যই তো আমরা এই কথাগুলো বলছি। এখন এক দুটা বিক্ষিপ্ত ঘটনাকে যদি আপনি তার সাথে জুড়ে দেন, এটা ঠিক হবে না। রাজ্যের মানুষকে বাঁচাতে হবে, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে হবে, মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে, একটা মুক্ত বাতাস, যে কথাটা আমি বারবার বলছি, একটা অক্সিজেন, মুক্ত অক্সিজেন ত্রিপুরার মাটিতে ফিরিয়ে আনতে হবে। না হলে রাজ্যটা ছারকার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। অনেক ক্ষতি হয়ে গেছে বিগত 5 বছর, অনেক ক্ষতি হয়ে গেছে। আর আমরা রাজ্যের মানুষ, আমাদের তরুণ প্রজন্ম, যুবকরা আর এই ক্ষতির সম্মুখীন হতে চান না। এবার রাজ্যের মানুষ মুক্তি চান, পরিবর্তন চান।
সেই জায়গায় দাঁড়িয়ে এই যে পাপাই সাহার মৃত্যু হলো, সেই গুলি ছোড়াছুড়ি বিষয়টা পুনরুদ্ধারের কথা বলছেন, এই বিষয়টাকে কিভাবে বলবেন? আমরা তো বলছি পাপাই সাহার খুনের তদন্ত হোক না। 5 বছর তো বিজেপির সরকার ছিল, কেন তারা তদন্ত করলেন না? কেন তারা তদন্ত করলেন না? যে ঘটনার পরিপ্রেক্ষিতে পাপাই সাহা খুন হলেন, যে ঘটনার পরিপ্রেক্ষিতে অনাকাঙ্ক্ষিতভাবে খুন হলেন, সেই ঘটনার সাথে তো রতনলাল যুক্ত। এই টিএমসির ভর্তি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে উনি তো 5 বছর মন্ত্রিসভার সদস্য ছিলেন। কেন ভুলে গেলেন পাপাই সাহার কথা? কেন ভুলে গেলেন পাপাই সাহার কথা? তদন্ত হোক না, আমরা তো তদন্তের সামনে দাঁড়াতে প্রস্তুত। আসলে কিছু লুকাবার কিছু নেই আমাদের। এরা জানে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তৎকালীন সময়ে বামফ্রন্টকে বেকায়দায় ফেলবার জন্য এই আন্দোলন করা হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে পাপাই সাহার মতো একটা নিরীহ যুবক তাকে খুন হতে হয়েছিল। আমরা তো আজও দাবি করছি তদন্ত করা হোক। এই দায়িত্ব তো সরকারের। তারাই তো বিভিন্ন সময় বলেন যে সমস্ত ঘটনার তদন্ত হবে, সমস্ত খুনের আমরা বিচার করব। এই দায়িত্ব সরকারের, সরকার তদন্ত করুক। এই বিষয়টাতে যাব, কিন্তু আরেকটা বিষয় যেটা জানার, যে আপনারা বলছেন গণতন্ত্র পুনরুদ্ধারের কথা, কতটা সক্ষম হবেন গণতন্ত্র পুনরুদ্ধার করতে? আমরা অন্তত আশাবাদী সরকার পরিবর্তন হচ্ছে এবং গণতান্ত্রিক পরিবেশ ত্রিপুরায় ফিরে আসবে। অন্তত 25 বছরের অভিজ্ঞতায় হাটে মাঠে সব জায়গায় মানুষ বলছেন যে বামফ্রন্টের সরকার থাকার সময় অন্তত গণতান্ত্রিক পরিবেশ ছিল, কথা বলার অধিকার ছিল, মানুষ কথা বলতে পারত, নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারত, আইনের শাসন ছিল। কিছু আপনাকে এখানে বলে যাবো, এখানে একটু ইন্টারাপ্ট করবো। যারা যারা এখন সময় রয়েছে বা আমরা যেখানে যাচ্ছি পাবলিক ওপিনিয়ন নিতে, আপনি হয়তোবা আমাদের পেজে লক্ষ্য রাখলে দেখবেন যে মানুষ এখনো বলছে যে এখন বাক স্বাধীনতা রয়েছে, কথা বলা যাচ্ছে, যেটা 25 বছরের বামফ্রন্ট সরকারের আমলে হয়নি, ভয়ভীতি দেখানো হয়েছে তাদের ক্ষেত্রেও। সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বলছেন যে আপনাদের 25 বছরের শাসনে ভয়ভীতি বা সন্ত্রাস ছিল না। আপনি সাধারণ মানুষের কথা ছেড়ে দিন, আপনি সাধারণ মানুষের কথা ছেড়ে দিন। সাধারণ মানুষের জন্য, আপনাদের দল সাধারণ মানুষের জন্য, নেতা সাধারণ মানুষের জন্য, যাকে আমরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলি। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সরকারের বিরুদ্ধে খবর করলে বন্ধ হয়ে যায়। কটি চ্যানেল বন্ধ আছে আমাদের এই রাজ্যে, মিডিয়া হাউস আক্রান্ত হয়। বামফ্রন্টের যারা বিধায়ক, নির্বাচিত বিধায়ক, তাদেরকে সরকারি অনুষ্ঠানে নিমন্ত্রণ করা হয় না। এই তো গণতন্ত্রের অবস্থা, যেখানে বিধায়কের কথা বলার অধিকার নেই, মানুষ আক্রান্ত হচ্ছে, তারপর কোথায় গণতান্ত্রিক পরিবেশ? আপনি যেখানটায় বলছেন যে চতুর্থ স্তম্ভের কথা বলছেন, সাংবাদিকদের কথা বলছেন, নিউজ চ্যানেলের কথা বলছেন, সেখানে আমি যদি 2018 দিকে তাকাই, সেখানে কিন্তু আপনাদের দিকে বিভিন্ন অভিযোগ রয়েছে বা তার প্রতিও আপনাদের পাল্টা অভিযোগ ছিল যে পয়সার বিনিময়ে আপনাদের প্রচার প্রসার চালানো ইত্যাদি বিষয় তো তাদের ক্ষেত্রেও ছিল কিছু কিছু চ্যানেল। কোথায় বলুন না, একটা অভিযোগ আপনি বলুন যে আমাদের বিরুদ্ধে এই অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে, একটা ক্ষেত্রে বলুন। কিন্তু আজকে তো এটা পরিষ্কার যে কতগুলো টিভি চ্যানেল বন্ধ, কতগুলো টিভি চ্যানেল বন্ধ। কেন বন্ধ হলো? ডেইলি দেশের কথা পত্রিকা সরকার আসার পর, বিজেপি সরকার আসার পর ডেইলি দেশের কথা পত্রিকাকে বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা হয়েছে। পরবর্তী সময়ে কোর্ট থেকে আমরা এই মামলা জিতে এই পত্রিকা আবার এখন চলছে। তো এই তো হচ্ছে ত্রিপুরার অবস্থা। কথা বলা যাবে না সরকারের বিরুদ্ধে। আমি তো বললাম যে নির্বাচিত বিধায়ক, মানুষের ভোটে নির্বাচিত বিধায়ক, তাকে তার নিজ কেন্দ্রে নিমন্ত্রণ করা হয় না, তাকে তার নিজ কেন্দ্রে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না, সরকারি মিটিংয়ে আমন্ত্রণ জানানো হয় না। এই কি রাজনৈতিক শিষ্টাচার ছিল? এর নাম কি গণতন্ত্র? মানুষের ভোটে নির্বাচিত এমএলএ। ফলে আপনারা যেটা বলছেন যে মানুষ বলছে গণতন্ত্র আছে, মানুষ বলছে কথা বলার অধিকার আছে, এটাও আপনি দেখুন ভয়ে বলছে। সে যদি মিডিয়ায় এই সরকারের বিরুদ্ধে মুখ খুলে রাতের বেলা বাইক বাহিনী তার বাড়ি আক্রমণ করবে, তার বাড়ি ভেঙে দেবে। এই তো রাজ্যের পরিস্থিতি। এই সরকারের বিরুদ্ধে কথা বললে চ্যানেল দেখে দেখে, টিভি দেখে দেখে, সোশ্যাল মিডিয়া দেখে দেখে তাদের বাড়ি ঘরে হামলা হবে। সোশ্যাল মিডিয়াতে সরকারের বিরুদ্ধে কেউ পোস্ট করতে পারবে না। সরকারের বিরুদ্ধে কোনো পোস্টে যদি সে লাইক বা শেয়ার করে, তার বাড়ি আক্রান্ত হয়। এই ঘটনা তো অতীতের ত্রিপুরাতে ছিল না, এই ঘটনা অতীতের ত্রিপুরাতে ছিল না। ফলে এই সরকারকে পরিবর্তনের জন্য রাজ্যের মানুষকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। আরেকটি বিষয় দেখা গেছে যে আমি যদি পলিটিক্যাল বিষয় দেখি, পলিটিক্যাল খুন সব থেকে বেশি বামফ্রন্টের আমলেই হয়েছে। না, এটা একেবারেই ভুল।
এটা একেবারেই ভুল। গত 5 বছরে আমি তথ্য দিয়ে বলছি 24টা রাজনৈতিক খুন হয়েছে। আমাদের কর্মী সমর্থক নেতৃত্বরা আছেন, তার মধ্যে রানা বাহাদুর দেববর্মা একসময় আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য ছিলেন, উনাকে পর্যন্ত তুরাশিকর বাজারের মধ্যে খুন হতে হয়েছে। 803টি আমাদের সিপিআইএম এর এবং আমাদের বিভিন্ন গণসংগঠনের অফিস আক্রান্ত হয়েছে, হয় লুটপাট, নতুবা অগ্নিসংযোগ, নতুবা ভাঙচুর করে দেওয়া হয়েছে, নতুবা তালাবন্ধ করে দেওয়া হয়েছে। 803টি। তাহলে কি পরিবেশ আপনি বুঝতে পারছেন? বিমল সিনহার মৃত্যু নিয়ে কি বলবেন? এটা তো কমিশন আছে, কমিশনের তদন্ত চলছে। এটা নিয়ে, এটা অনেক পুরনো ঘটনা, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এটা এখন আলোচনার বিষয় বলে আমি মনে করি না। সন্ত্রাসবাদীদের দ্বারা খুন হয়েছে এবং এটা নিয়ে পরবর্তী সময়ে কমিশন গঠিত হয়েছিল। এই কমিশনের রিপোর্টও আপনার অনেকটা প্রকাশিত হয়েছে। সুতরাং এটা নিয়ে নতুন করে আর আলোচনা করা, যেটা বলছেন সেটা কি আগের সময় বেশি খারাপ ছিল না এখনো বেশি খারাপ? আমরা তো বলছি, আমাদের আমি সিপিআইএম এর একজন কর্মী হিসাবে বা ডিওএফ এর একজন কর্মী হিসাবে আমার কথা না, আজকে রাজ্যের মানুষ বলছেন যে এই 5 বছরে আমাদের ত্রিপুরা রাজ্যের একেবারে সরকার বলতে আর কিছু জিনিস নেই। একটা মাফিয়া রাজ চলছে, গুন্ডা রাজ চলছে। মাফিয়ারা মনে করছেন এটা আমাদের সরকার, মাফিয়ারা মনে করছেন এখন আমাদের সরকার চলছে। গুন্ডারাজ কায়েম হয়েছে ত্রিপুরাতে, আইনের শাসন বলতে কিচ্ছু নেই। আর এই জন্যই মানুষ এই সরকারের হাত থেকে পরিত্রাণ চাইছেন। কোথায় আজকে মানুষ সুরক্ষিত? ডাক্তার আক্রান্ত হন, উকিল বাবুরা আক্রান্ত হন, সাংবাদিক বন্ধুরা আক্রান্ত হন। আর কি বাকি থাকলো আপনি বলুন? আর কি বাকি থাকলো রাজ্যের মানুষের? আর তো কোনো জায়গা বাকি নেই যার উপর গিয়ে মানুষ আশ্রয় নিতে পারেন। গণতন্ত্রের সমস্ত স্তম্ভগুলো এক এক করে আক্রান্ত হয়েছে। এই জিনিস ত্রিপুরাতে ছিল না। একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আগরতলা পুর নিগমের নির্বাচনের দিন আগরতলা শহরের কি অবস্থা হয়েছিল এটা রাজ্যের মানুষ জানেন। অনেক মানুষ ভোট কেন্দ্রে যেতে পারেননি, ভোট দিতে যেতে পারেননি, ভোটাধিকার হরণ করে নেওয়া হয়েছে। ভোট কেন্দ্রে যাওয়ার পর অনেককে ফিরিয়ে দেওয়া হয়েছে যে আপনার ভোট হয়ে গেছে, বাড়ি চলে যান। এই তো অবস্থা। যেই রাজ্যে মানুষ নিজের ভোট নিজে দিতে পারে না, এই রাজ্যে আপনি কি নিয়ে আর কথা বলবেন? সুতরাং আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এটা কোনো দলের লড়াই না, আমি মনে করি দল মত নির্বিশেষে সমস্ত অংশের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে এই অপশাসনের হাত থেকে রাজ্যের মানুষকে মুক্ত করবার জন্য। এবং আমি আশাবাদী যে এই অন্ধকারাচ্ছন্ন ত্রিপুরায় গণতন্ত্রের সূর্যোদয় মানুষ ঘটাবেই 2023-এর বিধানসভা নির্বাচনে। বেশ, ডিওয়াইএফআই যেহেতু আপনি রাজ্য সভাপতি, আপনার কাছে একটা প্রশ্ন, যে আপনি কি বিশ্বাস করেন? বদলায় বিশ্বাস করেন না বদলে বিশ্বাস করেন? আমরা বদলায় বিশ্বাস করি না, আমরা বদলে বিশ্বাস করি। আমরা চাই যে পরিস্থিতি ত্রিপুরাতে গত 5 বছর ধরে চলছে, আপনারা সরকার পরিবর্তন করুন। আমরা বামপন্থীরা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা এটা নিশ্চিত করছি একটিও রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা আগামী দিনে ঘটবে না। যারা অগণতান্ত্রিক কার্যকলাপের সাথে যুক্ত, গুন্ডা মাস্তানির সাথে যুক্ত, তাদেরকেও আমরা বলছি আরেকবার ভাবুন। এটা আপনাদের দোষ না। কিছু কিছু নেতারা আপনাদেরকে এই বাইক বাহিনীর সদস্য হিসাবে তৈরি করেছেন নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য, নিজেদের রাজনৈতিক লাভালাভের জন্য। ফলে আমরা আপনাদের কাছেও আবেদন করব, আরেকবার ভাবুন। আপনারা ঘরে বসে যান, এই ধরনের অগণতান্ত্রিক কার্যকলাপে নিজেকে মাস্তান হিসেবে পরিণত করবেন না সমাজের কাছে। আমরা বদলার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা বদলের রাজনীতিতে বিশ্বাস করি। এবং একটিও রাজনৈতিক সন্ত্রাসের ঘটনা ঘটবে না। অতীতের 25 বছরের বামফ্রন্ট সরকারের সময় তো আমরা দেখেছি রাজনৈতিক সন্ত্রাস ছিল না। সমস্ত রাজনৈতিক দল তারা তাদের নিজেদের মতো কার্যকলাপ সংগঠিত করতে পারত। এই 23-এর নির্বাচনে সরকার পরিবর্তন হলে এই ধরনের একটা ব্যবস্থা আবার ত্রিপুরার মধ্যে কায়েম করা হবে। তার জন্য আমরা বদ্ধপরিকর। সেটা সময় বলবে। 2রা মার্চ ফলাফলের বাক্সে বলবে যে জনতা কাকে চাইছে বা জনতা মসনদে কাকে বসাতে চাইছে। তবে যেতে যেতে আপনার কাছে শেষ প্রশ্ন বা শেষ আহ্বান যেটাই থাকবে, যে যারা জনগণরা রয়েছে বা যারা ভোট দেবেন বা ভোটাররা রয়েছেন, তাদের কাছে আপনার বার্তা কি থাকবে? আমার জনগণের কাছে একটাই বার্তা থাকবে, রাজ্যের মানুষ সরকার পরিবর্তনের জন্য প্রস্তুতি গ্রহণ করছেন। নির্বাচনের আগে আরেকবার নানান ধরনের প্রতিশ্রুতির ডালি নিয়ে বিজেপির নেতারা আপনাদেরকে বিভ্রান্ত করবার চেষ্টা করবে, বিভিন্ন এলাকায় ভয় ভীতি প্রদর্শন করবার চেষ্টা করবে। কিন্তু আপনারা ঐক্যবদ্ধ থাকুন। সরকার পরিবর্তনের জন্য 16ই ফেব্রুয়ারি আপনার পবিত্র ভোটাধিকার প্রয়োগ করুন এবং ভয়মুক্ত পরিবেশে আপনারা রাস্তায় বেরিয়ে আসুন। আমাদের আশা
যে এবার সরকার পরিবর্তন হচ্ছে এবং এই পরিবর্তনের একজন সৈনিক হিসাবে আপনি ভূমিকা গ্রহণ করুন, এই অন্ধকারের হাত থেকে রাজ্যকে বাঁচান, রাজ্যের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করুন। এই আবেদন আমরা নির্বাচক মণ্ডলীর উদ্দেশ্যে রাখছি। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন সেটা ঠিক করবেন আপনারা। আমাদের কাজ হচ্ছে সত্যকে আপনাদের সামনে তুলে ধরা, বাস্তবকে আপনাদের সামনে রাখা, তারপর আপনারা যাচাই করুন আপনারা কাকে ভোট দিতে চান। আপনাদের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যায় যে নেক্সট 5 বছরের জন্য আপনাদের ভবিষ্যৎ আপনারা কার কাছে তুলে দেবেন তার মূল চাবিকাঠি কিন্তু আপনারাই। তাই সমস্ত দিক বিচার বিবেচনা করে আপনারা ভোট প্রয়োগ করবেন বলে আমরা আশাবাদী এবং সেক্ষেত্রে কুরুক্ষেত্রের যে আজকে পর্ব আমরা এখানেই শেষ করছি। তবে যেতে যেতে আজকে যিনি অতিথি ছিলেন ডিওয়াইএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিককে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে কুরুক্ষেত্রের অন্য পর্বে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নমস্কার।